তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট 2 এর ডিক্লারেশন দেখব এবং এই রিলেটেড কিছু কাজ আমরা হাতে কলমে করে টিউটর হিসেবে দেখব। তো তোমাদের আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? আচ্ছা, তো আমাদের অ্যাসাইনমেন্ট 2টা হবে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর উপর। তোমাদের তো ক্লাস অলরেডি এটা পড়ছো, তো কেউ একজন কি বলতে পারবা সহজে যে আসলে ক্রস সাইট স্ক্রিপ্টিং এর কাজটা কি? কারো না কারো তো আইডিয়া আছেই। রোল 50। আচ্ছা, রোল 1 আশরাফুল ইসলাম। স্যার মেইনলি হলো ওই আমাদের যে যেমন বিভিন্ন ইনপুট যে ফিল্ড গুলো থাকে জাভা এইচটিএমএল এ যে ইনপুট ফিল্ড গুলো থাকে, ওই ইনপুট ফিল্ড গুলোর মধ্যে আমরা যদি কোনো ভ্যালিড ইনপুট না দিয়ে যদি কোনো স্ক্রিপ্ট টাইপের কিছু দেই এবং সেটা এক্সিকিউট করতে পারি, এই টাইপের স্যার। আচ্ছা, তো তোমরা ক্লাস তো করছো, আমি তোমাদের কাছে মনে করা দেওয়ার জন্য একটু জাস্ট শর্টে দেখাই। তো ব্যাপারটা মনে করো এরকম যে তোমার একটা ধরো যে একটা ইনপুট ফিল্ড আছে এরকম, তো এখানে ডিরেক্টলি টেক্সট ইনপুট নেওয়ার ব্যবস্থা আছে। তো তুমি এখানে যেইটাকে ইনপুট নাও সেটাকেই মনে করো তুমি এইচটিএমএল এ একটা প্যারাগ্রাফের মধ্যে রেখে দাও। আচ্ছা, তোমাদের তো এইচটিএমএল নিয়ে আমাদের বেসিক আইডিয়া আছে, না থাকলে আমাকে বলবা মাঝখানে। তো আমি ধরে নিচ্ছি তোমরা এইচটিএমএল সম্পর্কে জাস্ট বেসিক আইডিয়া তোমরা জানো, তোমাদের কলেজেও ছিল। তো ধরো যে তোমার ওয়েব সার্ভারে একটা টেক্সট ফিল্ড আছে, এখানে তুমি যে ডেটাটা ইনপুট দাও সেটা তুমি ব্যাক এন্ডে কোনো রকম ফিল্টার না করে ডেটাবেজে স্টোর করো। এরপর যখন কেউ তোমার কোনো একটা পেজ ভিজিট করে তখন তুমি ডেটাবেস থেকে ডিরেক্টলি ওই টেক্সটটাকে পড়ে এনে এই প্যারাগ্রাফের মধ্যে সেটাকে শো করো। এখন আমি যদি এখানে টেক্সট ইনপুট না দিয়ে একটা জাভা স্ক্রিপ্ট ইনপুট দিই, তাহলে যখন আলটিমেটলি তোমার ব্রাউজার এটাকে একটা এইচটিএমএল পেজ হিসেবে রেন্ডার করবে, সে কিন্তু এটাকে দেখবে কি জাভা স্ক্রিপ্ট। কারণ এইচটিএমএল এর তোমার ফরম্যাট অনুযায়ী এইচটিএমএল ট্যাগের মধ্যে ইনলাইন জাভা স্ক্রিপ্ট ইউজ করা যায়। এটা কি বেশি কঠিন করে বলে ফেললাম কেন? মোটামুটি কি না স্যার, বোঝা মনে যাচ্ছে। পড়ছে? আচ্ছা, ওকে। আর মনে না পড়লেও সমস্যা নেই, আমরা তো এটা হাতে কলমে দেখবই। তো এটা হলো মেইন কাজ যে ক্রস সাইট স্ক্রিপ্টিং ইজ এ টাইপ অফ ভালনারেবিলিটি কমনলি ফাউন্ড ইন ওয়েব অ্যাপ্লিকেশনস। এটা কি করে? it makes it possible for attackers to inject malicious code into victims web browser. ওয়েব ব্রাউজার কিন্তু যখন সে তোমার কোনো এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট পায়, সে কিন্তু বাই ডিফল্ট ওইটাকে এক্সিকিউট করতে থাকে। তো এটা হলো মেইন সমস্যা। এখন আমি তাহলে যা তা ইচ্ছা মতো কিছু একটা তোমার পোস্ট করে বা জাভাস্ক্রিপ্ট কোড তাহলে রেখে দিতে পারবো, তাহলে ওইটা যখন যে কেউ যখন এই পেজটাকে যখন সে তার এন্ডে দেখবে বা লোড করবে, তখন ওই পেজটা রেন্ডার করার সাথে সাথে ব্রাউজার জাভাস্ক্রিপ্টটাকে এক্সিকিউট করবে। এখন ব্রাউজার তো অনেক তোমার প্রয়োজনীয় তথ্য তোমার থাকে, তোমার ধরো কুকি বা এরকম কিছু তথ্য তোমার থাকে, তো তখন ওইগুলোকে ইজিলি চুরি করে আনা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আমরা কিছু এক্সাম্পল দেখবো। তো আমাদের মেইন কাজটা হবে এই অ্যাসাইনমেন্টে যেরকম একটা এক্সএসএস বা তোমার ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি আছে এরকম একটা ওয়েবসাইটে কিছু অ্যাটাক করা। তো আমরা আমাদের বাফার ওভারফ্লোর জন্য যেই উবুন্টু যেটা ইউজ করছিলাম, যে সিড উবুন্টু, ওইটাই আমরা এখানে ইউজ করব। তো ওইখানে তুমি যদি অ্যাপাসি কমান্ডটা রান করো তাহলে অলরেডি কিছু ওয়েব সার্ভার সেট আপ করা আছে, সেগুলো রান হবে। তো এর মধ্যে তোমার একটা আছে হলো যে xsslab.elgg.com। তো এটা মেইনলি একটা তোমার কাইন্ড অফ সোশ্যাল নেটওয়ার্কের মতো ওয়েবসাইট, বাট এটা ওপেন সোর্স। এবং এটার মধ্যে আমরা ইচ্ছাকৃতভাবে কিছু জাভাস্ক্রিপ্ট ভালনারেবিলিটি রেখে দিচ্ছি যাতে এটা অ্যাটাক করা যায়। তো আমরা যদি প্রথম থেকে দেখি, এটা হলো যে আমাদের সেই সিডি উবুন্টু। তো তুমি যদি এখানে এই যে কমান্ডটা দাও, এই যে সুডো সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট, অলরেডি স্টার্ট করা আছে, বাট তোমাদের এক্সট্রা কিছু করা লাগবে না, জাস্ট এই কমান্ডটা এখানে পেস্ট করলে কাজ করবে। এখন তুমি যদি কমান্ডটা পেস্ট করো তাহলে এই অ্যাপাচি সার্ভারের আন্ডারে যতগুলো ওয়েবসাইট আছে
সবগুলো তখন আসলে রান করতে পারবে। তো আমাদের এখানে তোমার আসলে এই সিডি উবুন্টুতে বেশ কিছু ওয়েবসাইট আছে। আমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য শুধুমাত্র এই যে এটাই না, যে এক্সএসএস ল্যাব ইএলজিজি। তো আমরা যদি এখন এটাতে ব্রাউজ করি আমাদের ব্রাউজার থেকে, সরি সেখানে তো ছিল এটা, দেখো আমরা যদি ব্রাউজ করি তাহলে এটা কিন্তু আমাদের লোকাল মেশিনে হোস্ট করা। যদিও তোমরা দেখতে পাচ্ছ এখানে www.something.com মতো আছে। তো জেনারেলি তোমরা যখন ওয়েব সার্ভার নিয়ে কাজ করো তোমরা কিন্তু ওই যে লোকাল হোস্ট বা সামথিং দাও, এখানে কিন্তু এটা দেয়া লাগে নাই। এটা কারণ কি বলতে পারবা কেউ? এটা আসলে রিলেভেন্ট না, তারপরে কেউ কি জানো কেন এটা সম্ভব হয়েছে? আর অ্যাপাচি এটা হ্যান্ডেল করছে। হ্যাঁ, এটা অ্যাপাচি দিয়ে বাইন্ড করা আছে যে আমার আসলে এই যদি আমি এইটাতে যাই তখন ডিএনএস আলটিমেটলি ওটাকে লোকাল হোস্টে কনভার্ট করে নিয়ে আসবে। তো আমাদের এটা একটা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে। তো এখানে কি কি করা যায় দেখো, এখানে বেশ কিছু ইউজার আছে। তো সেই ইউজারদের তোমার এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের দেয়া আছে। তো আমরা ধরো যে অ্যালিসের অ্যাকাউন্টে লগ ইন করবো। তো অ্যালিসের পাসওয়ার্ড হলো সিড অ্যালিস, সবগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা পরে পাবা। এখান থেকে কি কি করা যায়, অ্যালিস চাইলে দেখতে পারে তার ফ্রেন্ড কারা কারা আছে, সে চাইলে তার ইনবক্স চেক করতে পারে। তারপর সে তোমার তার প্রোফাইলে যে এডিট করতে পারে। আর আমাদের কাছে মেইনলি যে প্রোফাইল এডিট করাটা বেশি ইম্পর্টেন্ট, আমরা এটার উপর কিছু একটা করবো। আরেকটা হলো যে তোমার এখানে এই ওয়েবসাইটে তোমার আরো কারা কারা মেম্বার আছে সে দেখতে পারে, তাদেরকে দেখে চাইলে সাথে তাদেরকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট রিমুভ বা অ্যাড করতে পারে, এরকম আর কি। তো এরকম খুব সিম্পল ফাংশনালিটি এখানে দেওয়া আছে। তো এখন ক্রস সাইট স্ক্রিপ্টিং কেমন হতে পারে, ধরো যে আমি আর একটা অ্যাকাউন্ট থেকে লগ ইন করি, মানে মেইনলি আমাদের এখানে একটা অ্যাকাউন্ট আছে স্যামি নামে। তো আমরা ধরলাম যে স্যামি হলো আমাদের সেই খারাপ ইউজার যে আসলে সব অ্যাটাকটা করে। তো আমরা মনে করো যে স্যামির প্রোফাইলে গেলাম। তো স্যামির প্রোফাইলে এখন কিছু নাই। তো আমরা যদি এডিট প্রোফাইলে যে ধরো যে আমরা এই লাইনটা কপি করলাম, আমি তোমাদেরকে এইটা তোমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে দিয়েছি। তো এর মধ্যে কি লেখা আছে দেখো, যে স্ক্রিপ্ট অ্যালার্ট এক্সএসএস, তার মানে একটা অ্যালার্ট বক্স দিবে যার মধ্যে লেখা থাকবে এক্সএসএস। তো আমি মনে করো যে স্যামির যে ব্রিফ ডেসক্রিপশন এখানে এটাকে দিয়ে সেভ করলাম। তাহলে যখনই আমার ব্রাউজার এখন এই পেজটাকে লোড করবে তখনই এই এক্সএসএস লেখাটা আসবে। কারণ দেখো সে কিন্তু এখানে ব্রিফ ডেসক্রিপশন দেখানোর ট্রাই করতেছে। তো তুমি যদি এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করো তাহলে দেখবা যে এইটার মধ্যে আলটিমেটলি দেখো ব্রিফ ডেসক্রিপশনের আন্ডারে এই স্প্যানটা তুমি ওপেন করলা। তুমি যদি নর্মালি লিখতা যে আই অ্যাম স্যামি, তাহলে এখানে টেক্সট আকারে আসতো আই অ্যাম স্যামি। বাট তুমি লিখছো কি একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটাকে কিন্তু আসলে জাভা স্ক্রিপ্ট চিন্তা করে সে কিন্তু ব্রাউজার এক্সিকিউট করছে। এই যে তার মানে দেখো এখানে আসলে যে আমাদের রোল 1 যেটা বললো যে আমাদের এইচটিএমএল এর মাঝখানে একটা জাভা স্ক্রিপ্ট চলে আসবে, এটাই কিন্তু আলটিমেটলি ক্রস সাইট স্ক্রিপ্টিং। তো এখন এটা তো স্যামি তো নিজের অ্যাকাউন্টে নিজে ঢুকছে। যদি এমন হয় আমি এখন লগ আউট করে আবার ধরো যে গেলাম অ্যালিসের অ্যাকাউন্টে, তো অ্যালিস যদি এখন তোমার মেম্বার্স এর মধ্যে যে দেখো মানে মেম্বার্স এর মধ্যে যখন সে আসছে তখন দেখো স্যামে লোড করার পরেই এখানে আটকা গেছে এই অ্যালার্টে। অ্যালার্ট দেওয়ার পরে অ্যালার্টটা ব্লকিং স্টেটমেন্ট, ওটা শেষ না করলে অন্য কিছু প্রিন্ট করা যায় না। তো বাই ডিফল্ট যেটা হয়েছে যে নিউ মেম্বার যে লিস্টটা, এই লিস্টেই নিউ মেম্বারদের নামের পাশে এক লাইন করে ব্রিফ ডেসক্রিপশন দেখানোর কথা। তো ওইটা দেখাইতে যে আলটিমেটলি আমার এখানে এই স্ক্রিপ্টটা এক্সিকিউট হয়ে গেছে। এখন দেখো আমি ওকে দেওয়ার পরে বাকিটা লোড হইলো। ইভেন আমি যদি স্যামের প্রোফাইলেও ক্লিক করি তাও এটা আসবে, কারণ স্যামের প্রোফাইলের মধ্যেও ব্রিফ ডেসক্রিপশন আছে। তাহলে এখন কেমনে স্ক্রিপ্ট লেখা এটা তোমরা বুঝতে পারলা যে কেমনে স্ক্রিপ্টগুলোকে আমরা পেরো হিসেবে দিতে পারি। তো এই স্ক্রিপ্টটা কিন্তু হার্মলেস স্ক্রিপ্ট, এখানে কিছুই নাই, জাস্ট আমি লিখছি যে এক্সএসএস। তো যদি আমি ধরো যে অ্যালিস, আমি মনে হয় তখন ঠিক মতো লগ ইন করতে পারি নাই।
আমরা স্যামির অ্যাকাউন্টে আবার যাই। তো ধরো যে আমরা এখন এই স্ক্রিপ্ট দিয়ে আরো একটু খারাপ কিছু করার ট্রাই করি। তো আমরা যদি এখন এখন এখানে তোমার যতগুলো টেক্সট ফিল্ড আছে, যে কোনো টেক্সট ফিল্ডে তুমি এভাবে ডিরেক্টলি যদি পেস্ট করো তাহলে সেটা একটা তোমার ওটাকে ব্যাক এন্ডে বা তোমার আসলে ব্রাউজার তখন এন্টার করার সময় জাভাস্ক্রিপ্ট হিসেবে দেখবে। বাট তুমি যেটাকে অ্যাবাউটে দাও, অ্যাবাউট দিলে কিন্তু এইটা তখন আর সম্ভব হবে না। তখন দেখো তুমি যদি অ্যাবাউট দিয়ে সেভ করো, এখন দেখো ওটা আর আসে নাই, ডিরেক্টলি তোমাকে এই লেখাটা দেখাচ্ছে। এটা কারণটা কি? অ্যাবাউটটা কিন্তু তোমার ডিরেক্ট টেক্সট ইনপুট না, এটা হলো তোমার একটা এইচটিএমএল এডিটর। তুমি যেটা এডিট এইচটিএমএল দাও, এখন এটা প্লেন টেক্সট। তো দেখো আমি যে জাভাস্ক্রিপ্টের গ্রেটার দেন লেস দেন সাইনগুলো দিয়েছিলাম, ওইগুলাকে কি করছে ও আসলে ওইগুলাকে কনভার্ট করে এলটি জিটিতে নিয়ে গেছে না, এই কারণে এটাকে আসলে স্ক্রিপ্ট মনে করতেছে না। তো তুমি যদি অ্যাবাউট মি সেকশন থেকে অ্যাটাক করতে চাও, তাহলে যেটা করতে হবে, তোমাকে অলওয়েজ যাইতে হবে হলো এই এডিট এইচটিএমএল এ, যে এইখানে দিতে হবে। তো আমরা ধরো এখানে একটু ডিফারেন্ট কিছু এখন দিই। আমরা ধরো এইটা দিলাম যে ডকুমেন্ট কুকি। তাহলে আলটিমেটলি কি হবে, আমি যদি এটা সেভ করি, তাহলে এখন যে পার্সনটা লগড ইন আছে তার কুকিটা আমাকে শো করবে। সবাই কি পর্যন্ত বুঝতে পারছো? মানে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে এখন বলো তো, আমি যদি এখন লগ আউট করে অ্যালিসের অ্যাকাউন্টে ঢুকি এবং অ্যালিসের অ্যাকাউন্ট থেকে স্যামির অ্যাকাউন্টটা ভিজিট করি, প্রোফাইলটা ভিজিট করি, তাহলে তো আমাকে এরকম একটা তোমার কুকি দেখাবে। ওই কুকিটা কার, অ্যালিসের নাকি স্যামির? অ্যালিস। অ্যালিসের। অ্যালিসের। হ্যাঁ, কারণ তোমার আসলে মানে এটা কি করতেছে, যে ডকুমেন্ট ডট কুকি মানে কারেন্টলি যে পার্সনটা লগড ইন আছে তার কুকিটা শো করবে। এখন আমি যদি একটা অ্যাটাকার হই, তো আমি এরকম একটা অ্যাটাক করে রাখলাম, এরপর তুমি মনে করো আমার প্রোফাইলে আসলা, তুমি তোমার নিজের কুকি দেখতে পারলা, এটাতে আমার কোনো লাভ হলো? না স্যার। তাহলে আমাকে কি করতে হতো? স্যার ওই কুকিটা একটা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আমার সার্ভারে বা আমার যেখানে সেখানে পাঠিয়ে দেওয়া হবে, মানে Exactly. অ্যাটাকারের ইয়াতে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে ওই কুকিটাকে আসলে আমি চাইলে মানে যেটা করতে পারতাম, যে আমার নিজের কাছে পাঠিয়ে দিতে পারতাম। তো সেটা আমি এখন যদি করি, ধরো আচ্ছা আমি আগে কোডটা পেস্ট করি, তারপর তোমাদেরকে আমি কোডটা এক্সপ্লেন করতেছি। তো আমরা অলওয়েজ কি করব, এডিট এইচটিএমএল এ যে এখান থেকে এডিট করবো, না হলে কিন্তু এটা কাজ করবে না। তো এটা কি করে দেখো, এই স্ক্রিপ্ট আছে, সে এই পুরো পেজটা লোড হওয়ার পর সে পুরা ডকুমেন্টটাকে সে মুছে দেয়, মানে অর্থাৎ যা আছে সবকিছুকে সে নাই করে দেয়, করে সেটা ইমেজ লোড করা ট্রাই করে। তো ইমেজ লোড করতে গেলে সোর্সে যে ইউআরএলটা দেয়া হয়, এটা একটা কি কাইন্ড অফ কি একটা গেট রিকোয়েস্ট না? জি স্যার। মতো গেট গেট পোস্ট এই রিকোয়েস্ট তোমাদের আইডিয়া আছে? না থাকলে আপাতত এটা মনে রাখো, গেট রিকোয়েস্ট মানে আমি একটা ইউআরএল দিলাম, যেটা প্যারামিটার দিলাম, দিয়ে বললাম আমাকে রিসোর্সটা দাও। তো আমি যেটা করতেছি, আমি আমার লোকাল হোস্টেরই 5555 এই পোর্টে এই কুকিটা পাঠাচ্ছি। তাহলে এই পোর্টে তো শুনতে হবে, তো এই পোর্টে রিসিভ করবে কে? তো এটা তোমার একটা আছে উবুন্টু, তোমার সিডি উবুন্টু অলরেডি ইনস্টল আছে, এটা বলা হয় নেটক্যাট। তো নেটক্যাট দিয়ে অনেক কাজই করা যায়। তো আমি যেটা করব, নেটক্যাটকে বলবো যে -l, যে লিসেন টু পোর্ট 5555 এবং যা তুমি লিসেন করবা সেটাকেই প্রিন্ট করবা। তো আমি এইভাবে এখন এটাকে লিসেনিং দিয়ে রাখলাম। ওকে, তো এখন যদি আমি সেভ করি, তাহলে এটা সেভ হয়ে গেল এবং দেখো পুরো প্লেসটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কারণ কি, আমার যে স্ক্রিপ্টটা ছিল, স্ক্রিপ্টে বলা ছিল কি, যে ডকুমেন্ট ডট রাইট, তার মানে ডকুমেন্টে যা আছে সবগুলো তুমি রিরাইট করে ইমেজটা বসানোর ট্রাই করো। মানে এটা খুবই একটা বাজে ভাবে আমরা আসলে এটা করার ট্রাই করছি, কিন্তু দেখো আলটিমেটলি আমরা সফল। যে গেট রিকোয়েস্টটা আসছে সেটা কিন্তু আমার কাছে আসছে, এবং দেখো সেখানে কিন্তু এই যে সি ইকুয়াল টু দিয়ে কুকিটাকে অ্যাপেন্ড করে দেওয়া হয়েছে, এটা কিন্তু সেই কুকিটা। তাহলে আমি তো এখন নিজের মেশিনে বসে নিজেকেই তোমার আসলে পাঠাইলাম। তো যখন একটা অ্যাটাকার এটা করবে, সে তখন এখানে কার আইপি অ্যাড্রেস দিবে? স্যার অ্যাটাকারের নিজের। হ্যাঁ, তো ধরো যে অ্যাটাকার তোমার হলো যে ধরো যে 10 12 13 14 এই আইপিতে আছে, তাহলে অ্যাটাকার 10 12 13 14 আইপিটা দিবে। তাহলে এখন যদি আমি অ্যাটাকারের পেজটা ভিজিট করি, তাহলে কি হবে? আমি ট্রাই করব যে এই 10 12 13 14 এখান থেকে একটা ইমেজ লোড করার,
এবং সেই ইমেজ লোড করার জন্য যেই গেট রিকোয়েস্টটা যাবে তার সাথে কি আমার কুকিটা পাসা হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো এটা? কারো কোশ্চেন থাকলে কিন্তু বলবা, মানে আমাদের টিউটোরিয়াল মোটামুটি এই পর্যন্ত, এরপরে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো এক্সপ্লেন করবো। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ইমেজ পাঠানোর ব্যাপারটা একটু বলতে পারবেন? আচ্ছা, মানে আসলে মানে আমাদেরকে তো কোনোভাবে কমিউনিকেট করতে হবে, তাই না? যে ধরো যে ওই যে তোমার আমাদের যে অ্যাটাকার, তো আমার অ্যাকাউন্ট থেকে ইনফোগুলো পাস হয়ে আমার অ্যাটাকারের কাছে যাবে। তো কিভাবে যাবে? কোনোটা এইচটিএমএল তোমার তোমার কোনোটা তোমার আসলে কি মানে রিকোয়েস্টের মাধ্যমে যাবে। তো আমরা যেটা করছি যে আমরা আসলে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে এটা দিছি। এটা অনেকভাবে করা যায়। তো প্রথমে একজন বললো যে ওই যে পোস্ট করা যায়। তো পোস্ট করা যায় কিভাবে? জাভাস্ক্রিপ্টে তোমার অ্যাজাক্স, তারপর তোমার হলো যে ফেস, এরকম কিছু এপিআই আছে। অ্যাজাক্স বা তোমার এইচটিটিপি রিকোয়েস্ট, এরকম কিছু রিকোয়েস্ট আছে আর কি। তো আমি যদি মনে করো পোস্ট করা মানে একটা সার্ভার পাঠানো, আমার মনে করো একটা সার্ভার আছে অ্যাটাকারের, তো আমি চাইলে একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখে তাকে কিন্তু গোপনে গোপনে এটা পোস্ট করতে পারতাম। ওটা একটা ওয়ে হইতে পারতো। বাট আমি তোমাকে দেখাচ্ছি একদম ক্রুড ওয়ে, যে আমি একটা ইমেজ, আমি আমার এই পেজে একটা ইমেজ লোড করা ট্রাই করতেছি। ইমেজটা আছে কোথায়? আমি বলছি যে ধরো ইমেজটা আছে যে 10, 12, 13, 14 এই সার্ভারে আছে। তো আমার ব্রাউজার তো জানে না যে এই সার্ভারটা আসলে ভ্যালিড সার্ভার নাকি একটা তোমার এরকম ফেক সার্ভার যেটা আসলে তথ্য চুরি করতে পারে। তো আমি ওই রিকোয়েস্টের সাথে প্যারামিটার দেওয়া যায়। তুমি যখন দাও তুমি দেখবা যখন মাঝে মাঝে কোশ্চেন মার্ক থাকে না, দেখবা তোমাদের ইউআরএল এ এই কোশ্চেন মার্ক মানে প্যারামিটার। আমি প্যারামিটারে বললাম যে সি ইকুয়াল টু এই ডকুমেন্টের কুকি দিয়ে ব্যাক এন্ডে আমি আমার এই সার্ভারকে বললাম যে তুমি আমাকে ইমেজ দাও। কিন্তু এই সার্ভার কাছে তখন ইমেজ নাই। ও জাস্ট কি করলো, ও তথ্যগুলা নিয়ে সুন্দর মতো প্রিন্ট করে আমাকে দেখাইলো এবং একে কিছু ব্যাক করবো না। এই জন্য দেখো এটা এরকম ফাঁকা হয়ে পড়ে আছে। এখন কি বুঝতে পারছো ইমেজের ব্যাপারটা? বুঝতে পারছি স্যার। সার্ভারটা কি এখানে অ্যাটাকারের ওই যে আইপি যেটা দেওয়া? হ্যাঁ, মানে আসলে আপাতত আমার কাছে অনেকগুলো মেশিন নাই দেখে আমি আসলে আমার নিজের মেশিনে দিছি। বাট আমি যদি এখানে অ্যাটাকারের আইপি দিই তাহলে কি হবে? যে যেখান থেকে অ্যাক্সেস করুক না কেন ওইটা কোথায় যাবে? অ্যাটাকারের অ্যাকাউন্টে যাবে। অ্যাটাকারের তোমার এই যে 5555 পোর্টে যাবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে এসকেপ ফাংশনটার কাজ কি? স্কেপটা হলো তোমার ইমেজ, তুমি যখন আচ্ছা দাও তোমার আসলে মানে তুমি যখন এই যে এই ভ্যালুগুলো পাস করবা, তো তোমার এই ডকুমেন্টের মধ্যে একটা ইকুয়াল সাইন আছে না? দেখো যে কুকি আমি যখন দেখছিলাম, মানে আমি যখন একটু আগে প্রিন্ট করলাম, মানে যখন আমি যে তোমার এই যে এইটা চালাছিলাম যে অ্যালার্ট কুকি ডকুমেন্ট ডট কুকি, তখন কি আসছিল যে ইএলজিজি ইকুয়াল টু সামথিং আসছিল, তাই না? দেখো আমি জি, স্যার। পাইছি যে ইএলজি %3D %3 সামথিং একটা। তো ওই ইকুয়ালটাকে সে আসলে এইচটিএমএল ভ্যালুতে এনকোড করে দিয়েছে। তো মানে তোমার যেরকম আমরা হলো যে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু স্কেপ ক্যারেক্টার আছে না, যেগুলো আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে মানে প্রিন্ট করতে পারি না, আমাদেরকে স্ল্যাশ দিয়ে প্রিন্ট করতে হয়। জি স্যার। তো এটা কাইন্ড অফ এনকোড ফাংশন যেটা করে যে এই ধরনের কোনো ক্যারেক্টার যদি থাকে সেই ক্যারেক্টারকে সে আসলে এনকোড করে দেয়। যেমন এখানে ইকুয়ালকে এই %3 বা %3D তে এনকোড করে দিচ্ছে আর কি। জি স্যার, বুঝতে স্যার পারছি। মানে এটা কেন সমস্যা, মানে স্কেপটা না দিলে তাহলে আমাদের সমস্যা কি এটা হবে? তো তোমার আসলে মানে এইচটিএমএল এর ফরম্যাট এরকম, এইচটিএমএল এর তোমার মানে রিকোয়েস্টের ফরম্যাট আছে এরকম। মানে তুমি যদি আসলে আলটিমেটলি ধরো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি তোমার আসলে ধরো সিঙ্গেল কোড, তুমি তো সিঙ্গেল কোড ডিরেক্টলি প্যারাগ্রাফ প্রিন্ট করতে পারো না, তোমাকে কি করতে হয়? স্ল্যাশ দিতে হয় না? বা স্ল্যাশ তো নিজেই তোমার আসলে একটা স্পেশাল ক্যারেক্টার, তাই না? জি স্যার। স্পেশাল ক্যারেক্টারকে তোমার তো অন্য কাজে ইউজ করতে হয়, তখন তুমি যেন কি করো, ওটাকে তুমি যদি প্রিন্ট করতে তখন তুমি ডাবল স্ল্যাশ দাও। এখানেও কাইন্ড অফ এই যে ইকুয়াল, তারপরে তোমার জিজ্ঞাসা চিহ্ন, এই যে দেখো তোমার যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটা কি মিন করে যে এইটার পরে এখন আমার কি আসবে? প্যারামিটার আসবে, তাই না? তাহলে কি এটা এখন একটা স্পেশাল ক্যারেক্টার না? জি স্যার। তো তুমি যদি এখন তোমার ডেটার মধ্যে এই তোমার যে তুমি যদি ডেটার মধ্যে একটা কোশ্চেন মার্ক দাও তাহলে ও বুঝবে কি হবে যে এই কোশ্চেন মার্কটা কি মিন করতেছে? তখন তো অ্যাম্বিগাস হয়ে যাবে কাজ। এই জন্য ও কি করে, এই ধরনের স্পেশাল ক্যারেক্টার গুলোকে এনকোড করে দেয়। জি স্যার, বুঝতে পারছি। স্যার এটার পরে ইউজ হবে কিভাবে? এই কুকিটা মানে ইউজ করবে কিভাবে? হ্যাঁ, ওইটাতে আমরা পরে আসবো, কিভাবে কুকিটা ইউজ হবে বা কি হবে এটা আমরা পরে আসবো। মানে ইভেন তোমাদের আসলে এই অ্যাসাইনমেন্টে কুকি নিয়ে চিন্তা করা লাগবে না। আমি জাস্ট তোমাদেরকে দেখাইলাম ওভারঅল কেমনে কুকি সি করা যায় বা কেমনে আসলে এই তথ্যগুলো চুরি করা যায় এই আমাদের মানে মোটামুটি এক্সেস পাইপলাইন দিয়ে। এটা মোটামুটি তোমাদের এই পার্টটা হলো তোমাদের টিউটোরিয়াল পার্ট। এখন আমরা অ্যাসাইনমেন্টের পার্টে যাবো। অ্যাসাইনমেন্টের পার্টটা এর থেকে অনেক সহজ। স্যার আমার একটু স্যার সমস্যা ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা হচ্ছে ইয়াতে ওই যখন স্যার অ্যাবাউটে স্যার কোন একটা মানে কোন একটা প্যারামিটার নিলাম, ওটা তো স্যার শুধুমাত্র যে স্যার ডেটাবেজে আপডেট করব, তো ওই স্ক্রিপ্ট ফাইলটা স্যার রান করতেছে কিভাবে? আচ্ছা, মানে তুমি যখন ওই অ্যাবাউটটা দিয়ে তুমি যখন ডেটাবেসে রাখো,
এরপরে কি পেজটা রিফ্রেশ হয় না? হ্যাঁ জি স্যার। পেজটা রিফ্রেশ হয়ে ওকে আবার অ্যাবাউটটা দেখানোর ট্রাই করে। তো আমি যদি এখানে আসতে পারি এই পেজে, তোমাকে তাহলে দেখাই। ধরো যে আমি অ্যাবাউটে এখন এটাকে চেঞ্জ করে ধরো শুধুমাত্র দিলাম যে আই অ্যাম স্যামি। তো আমি যখন এটাকে সেভ করব, সেভ করলে কি হবে, আমাকে এই পেজটা আবার দেখাবে। এখন যদি আমি আই অ্যাম স্যামিতে ইন্সপেক্ট করি, অর্থাৎ এই পেজের স্ট্রাকচারটা দেখি, তাহলে কি দেখবো যে আমরা দেখো এখানে একটা কি আছে, একটা স্প্যান আছে না, এটা প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফের মধ্যে কি আছে, আই অ্যাম স্যামি, তাই না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এখন তুমি যদি এইখানে একটা স্ক্রিপ্ট আনতা, ধরো তুমি এডিট প্রোফাইলে গেলা, যে তুমি এখানে তুমি ধরো যে এইটা বাদ দিয়ে জাস্ট লিখলা স্ক্রিপ্টটা এবং অ্যালার্ট, হ্যাঁ ধরো অ্যালার্টই দিলাম আপাতত, অ্যালার্ট না দিয়ে এটা কনসোল লগ মানে কাইন্ড অফ প্রিন্ট করা আর কি, প্রিন্ট টাইপের মতো মনে করতে পারো। এটা মনে করে দিলাম, দিয়ে মনে করো সেভ করলাম। এখন এখন দেখো আমাকে আবার কি আমার পেজে রিডিরেক্ট করলো এবং অ্যাবাউটটা তো ফাঁকা। আমি যদি অ্যাবাউটটা দেখার ট্রাই করি, অ্যাবাউটটাকে যদি আমি একটু ইন্সপেক্ট করি, তাহলে দেখো অ্যাবাউটের মধ্যে তোমার, আচ্ছা এটার আন্ডারে এই যে প্রোফাইল অ্যাবাউট কন্টেন্টস, এটা এখন এমটি আছে। তো এটার মধ্যে তুমি যদি যাও, তুমি দেখবা প্যারাগ্রাফের মধ্যে, এখন দেখো আগে এখানে কি ছিল, আই অ্যাম স্যামি, এখন কি আছে, কনসোল লগ এবিসিডি, এবং আলটিমেটলি দেখো এখানে কনসোল লগে এবিসিডি প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হয়েছে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা স্যার, হ্যাঁ বলো। তাহলে জিনিসটা কি এরকম যে আমি ওই যে অ্যাটাকারের সার্ভারে যখন একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন হুম। আসলে মানে ওই রিকোয়েস্টের কোনো রেসপন্স অ্যাকচুয়ালি নাই, কিন্তু আমি কুকিটা রিকোয়েস্টের সাথে অ্যাডজাস্ট করে পাঠিয়ে দিচ্ছি, এরকম কিছু নাকি? হ্যাঁ, মানে আগে যেটা দেখালাম মানে কুকি স্টিলটা ওরকম, কুকি স্টিলটা কাইন্ড অফ ওরকম, বাট এটাকে আসলে আরো সুন্দরভাবে করা যায়। মানে আমি তোমাদের কাজ যখন দেখাবো, তোমাদের অ্যাসাইনমেন্টে লাগবে যে চাইলে আমরা আসলে এত মানে আমরা যে ইমেজ আনতে গেছি, আমরা এটা না করে ডিরেক্টলি এই পেজটাকে এই পেজের মতো লোড হতে দিতাম, এক্সট্রা একটা আমরা তোমার হলো যে ধরো যে এইচটিটিপি পোস্ট রিকোয়েস্ট বটনে পাঠাইতাম, আচ্ছা তার মধ্যে মনে করো কন্টেন্ট হিসেবে দিতাম হলো কুকিটা। এটা জি অনেকভাবে করা যায়। আমি যেমন দেখো তোমাদেরকে এরকম যে কিছু রিকোয়েস্টের ফরম্যাট দিছি, আমি যেরকম মনে করি এরকম একটা কাইন্ড অফ অ্যাজাক্স রিকোয়েস্ট দিতে পারতাম। অ্যাজাক্স রিকোয়েস্ট দিলে তখন আসলে আলটিমেটলি এটা এখানে এখানে আসতো আর কি। এবং ওটা করলে তখন আসলে আলটিমেটলি এই পেজটা এরকম ভাবে তখন আটকা যেত না। এখন যেমন দেখো ডকুমেন্টটা রাইট করার কারণে পুরো পেজটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, হয়ে যাবে আর কি। তো ওটাকে আসলে এবং আরো অনেক হয়ে আছে, অনেকভাবে তোমার এটা করা যায়, বাট মানে এটা খুব বাজে হয়ে এটা এভাবে করলাম, এটাতে তোমার পুরো পেজটা একদম ব্লক হয়ে গেল আর কি। কিন্তু তো তোমার লাইন অফ কোড কম, আবার তুমি আসলে জাস্ট 2 লাইন কোড লিখে করতে পারলা। এখানে একটা ব্যাপার আছে, মানে আমরা তো আসলে আমাদের অ্যাবাউট সেকশনে কোড লিখতেছি, আমাদের তো মানে ইনাফ স্পেস আছে। বাট আমি যদি মনে করো যে আমার ডেটাবেজে বলতাম যেটা ভারকার 100 বা ব্যাকটার, আমি স্পেশাল বলবো হলো ক্যারেক্টার 100, মানে 100 বেশি হইতে পারবে না, তাহলে তো তুমি 100 ক্যারেক্টার বেশি ইনপুট দিতে পারতো না, তাই না? তখন তো ঝামেলা হতো একটা। তখন যেটা করতে হয় জেনারেলি, তোমাদের করা লাগবে না, তখন একটা রিমোট জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়। তখন আমি যেটা করি, আমি অন্য একটা সার্ভারে জাভাস্ক্রিপ্ট কোড লিখে রাখি এবং জাস্ট এই স্ক্রিপ্টের মধ্যে সোর্সে আমার সাইটের নামটা বলে দিই। তো তখন আমি জাস্ট এক লাইনে কাজ করি, বাট ওইটা আলটিমেটলি অনেক পরে একটা বড় বড় জাভাস্ক্রিপ্টকে আমার ওয়েবসাইট থেকে টেনে আনে। তো এই পার্টটা মানে কঠিন কথাবার্তা মনে হলে দেখা দরকার নাই, জাস্ট তোমাদের বোঝার জন্য আর কি। সোফার কি মানে এ পর্যন্ত বুঝতে পারছো যে আমরা মানে যেহেতু পারছি আর কি, কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার এখানে যদি ওই আইপি তে আসলে ইমেজটা থাকতো তাহলে কি ইমেজটা শো হইতো? হ্যাঁ, ওটা যদি তোমার একটা ভ্যালিড রিকোয়েস্ট হতো, মনে করো তুমি একটা ইমেজকে কোনোভাবে ফেস করে আনছো, এটা তখন আসতো। ইভেন অনেক ওয়েবসাইটে এই কাজটা করে, তারা দেখা যাচ্ছে তোমার এই ইমেজ গুলাকে অন্য একটা কোনো সিডিএন সার্ভারে রাখে, ওখান থেকে তোমার খুব কুইকলি রিড করে আনে। মানে স্যার তখন তো পুরো পেজটাই আসতো না, মানে অ্যাবাউট মিও থাকতো, এর ভিতরে ছবিটা থাকতো এরকম? না, তখন ওইটা যেটা মানে তোমার আসলে যেটা করছি আমরা ডকুমেন্ট রাইট করা, মানে এই ডকুমেন্ট এখন জাস্ট সবগুলো রিমুভ করে নতুন করে রাইট, এটা এই জন্য আর কি এটা এরকম হচ্ছে। বাট আমরা যদি তোমার এটাকে মানে ডকুমেন্টে কোনো এক্সিস্টিং এলিমেন্টে চাইল্ড হিসেবে অ্যাড করতাম, তাহলে সমস্যা হতো না, তাহলে পুরো পেজ যখন লোড হতো কিন্তু ইমেজ দেখা যাচ্ছে ইমেজ এখানে এটা দেখাতো আর কি। ও
জি স্যার বুঝতে বাট পারছি। রাইট করা মানে পুরো ডকুমেন্টটাকে ফ্লাশ করে আমি আবার আসছে, মানে আমার আসলে মেইন টার্গেট এখানে যে আসলে কুকি স্টিল করা যায় এটা দেখানোর জন্য। বাট তুমি এটাকে কত সুন্দর করে কনসিল করে করতে পারো এটা আসলে পরের কাজ, এটা তো আসলে এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্টের কাজ। বাট আসলে যদি স্টিল করা যায় এটা মেইনলি দেখানোর টার্গেট এখানে। জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, বাকিটা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাসাইনমেন্টের মেইন টাস্কগুলো তোমাদেরকে দেখাই। তো গেটিং স্টার্টেড আমাদের শেষ। টাস্ক 1 কি? বিকামিং দ্য ভিকটিমস ফ্রেন্ড। এই ব্যাপারটা কেমন? এখন দেখো, আমি যখন কোনো একটা পোস্ট করি বা কোনো একটা রিকোয়েস্ট দেখি তখন কিন্তু রিকোয়েস্ট ব্যাক এন্ডে যায়। যেমন দেখো, আমি যদি এখন এখানে অ্যাবাউট মিতে লিখি স্যামি, ধরো আমি নেটওয়ার্কিং ট্যাবটা ওপেন করলাম, এই যে দেখো এখানে তোমার নেটওয়ার্ক নামের ট্যাব আছে, ট্যাব দিয়ে তোমার এই পেজ থেকে কি কি রিকোয়েস্ট যাচ্ছে বা আসছে দেখা যায়। তো আমি যদি এখন এটাকে সেভ করি, সেভ করলে দেখো আমি উপরে একটা রিকোয়েস্ট পাইছি পোস্ট, এবং এটা কি একটা দেখো যে এটার কি যে www.xsslab.elgg.com/action-profile-edit, তার মানে এডিট রিকোয়েস্টটা গেছে হলো এটার মাধ্যমে পোস্ট হয়েছে। এবং সেখানে দেখো কুকিটা কিন্তু আমাকে দেওয়া লাগে না, কুকিটা বাই ডিফল্ট ব্রাউজার নিজে বসায় দেয়, এটা কিন্তু ব্রাউজারের দায়িত্ব। প্যারামিটার হিসেবে কি কি গেছে? প্যারামিটার হিসেবে গেছে যে ইএলজিজি টোকেন, ইএলজিজি টাইম স্ট্যাম্প, এবং দেখো যে যতগুলো ফিল্ড ছিল প্রত্যেক ফিল্ডের কিছু ভ্যালু, এই যে সবগুলো পাবলিক ছিল বাই ডিফল্ট, এর জন্য 2 আসছে। এগুলা ব্রিফ ডেসক্রিপশন কিছু লিখি নাই আমি, এই জন্য ফাঁকা আসছে। আর এগুলোতে লিখতেছি এই জন্য এগুলো অল্প অল্প কিছু আসছে। জিইউআইডি কি? আমার ইউজার আইডি। এইভাবে দেখো এই রিকোয়েস্টটাকে আমরা দেখতে পাচ্ছি। এখানে তুমি চাইলে রিকোয়েস্টটাকে এখানে তুমি মডিফাই করে সেন্ড করতে পারো, এডিট এন্ড সেন্ড দিয়ে। আমি ধরো যে এখানে কি দিছিলাম, ধরো যে আমার কন্টেন্ট কোথায় আছে, কন্টেন্টের মধ্যে আচ্ছা এই যে কন্টেন্ট এই যেখানে আছে, কন্টেন্টের মধ্যে ধরো এখন আছে যে স্যামি, শুধু স্যামি আছে, আমি মনে করো বললাম যে স্যামি ওয়াই, অনেকগুলো ওয়াই দিলাম দিয়ে এটাকে মনে করো আমি এখন সেন্ড করবো। এই সেন্ড করলে এটা কিন্তু তোমার সাকসেসফুলি সেন্ড হবে। এবং আচ্ছা এটা কি সাকসেসফুলি আদৌ হয়েছে বা এটা কোনো কোনো ফল্ট অর খাইতে পারে, আমি হয়তো ওই হেডারের লেন্থ চেঞ্জ হতে পারে আর কি। ওটা মনে হয় আমার ওই লেন্থের কারণে, লেন্থটা ঠিক মতো হয় না, এই কারণে মনে হয় এটা ঠিক মতো কাজ করে নাই। ও না, কাজ করছে, ওটা আসলে লেন্থটা অটোমেটিক্যালি ব্রাউজার নিজে বসাই দিছে হেডারে। তো দেখো আলটিমেটলি আমি কিন্তু এই রিকোয়েস্টটাকে ম্যানিপুলেট করতে পারি, তাই না? তো এখন চিন্তা করো যে এটা কিন্তু আমি যদি এখন আমি যেহেতু এই রিকোয়েস্টের মাধ্যমেই প্রোফাইল চেঞ্জ করতে পারি, তাহলে যদি আমার এই রিকোয়েস্টের ফরম্যাটটা অন্য কেউ জানে এবং সে যদি আমার তোমার নাম এবং প্রয়োজনীয় ক্রিডেন্সিয়াল জানে, সাথে যদি কোনোভাবে আমার কুকিটা স্টিল করতে পারে, তাহলে সে কিন্তু আমার হয়ে একটা রিকোয়েস্ট পাঠাতে পারবে সার্ভারে, এবং এটা কিন্তু তখন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তুমি কি আইডিয়াটা বুঝতে পারছো? আচ্ছা, আমি তোমাকে একটু দেখাই। মনে করো যে তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা যেরকম ক্লিক করে করে সেভে ক্লিক করে বা এটা লিখে যেমন তখন সেভে ক্লিক করে তখন কি হয়, আলটিমেটলি রিকোয়েস্ট যায় সার্ভারে, এবং ওই রিকোয়েস্টের প্যারামিটার থেকে সার্ভার ডেটাগুলোকে পড়ে ডিবিতে স্টোর করে। এখন মনে করো যে থার্ড পার্সন কেউ, সে কোনোভাবে আমার কুকি পেয়ে গেছে, আমার নাম পেয়ে গেছে, আমার ইউজার আইডি পেয়ে গেছে। এখন সে যদি সিমিলার একটা রিকোয়েস্ট সার্ভারকে পাঠায় সিমিলার প্যারামিটার দিয়ে, সেন্ড বাটন ক্লিক করলে আমি যে কাজটা করি সেই কাজটা যদি সে তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে ম্যানুয়ালি একটা রিকোয়েস্ট হিসেবে পাঠায়, তাহলে কি হবে, সার্ভারের কাছে রিকোয়েস্ট যাবে, সার্ভার কুকিটা চেক করে দেখবে যে এটা ভ্যালিড রিকোয়েস্ট, এবং সে কিন্তু ডেটাবেজে আপডেট করে দিবে। এটা কি বুঝতে পারছো? কোনো জি স্যার। কনফিউশন এখানে? আচ্ছা, তাহলে দেখো এই কাজটাই যদি আমরা এখন এভাবে করতে পারি যে আমি ধরো যে একজন অ্যাটাকার, আমি আমার প্রোফাইলে এরকম একটা জাভাস্ক্রিপ্ট লিখে রাখছি যে যখন কেউ আমার অ্যাকাউন্টটা ভিজিট করবে তার অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, তার প্রোফাইলটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, না আমার অ্যাকাউন্টটা ভিজিট করলেই ওই জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হবে এবং তার প্রোফাইলটা আপডেট হবে। তো এরকম মনে করো আমাদের কাজ হতে পারে। তো এখন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেখি। তো ধরো যে স্যামি আসছে এখানে, তো স্যামি মেম্বারসদেরকে দেখলো, তো স্যামি দেখলো এখানে তোমার ববি নামে একজন আছে। তো স্যামি যদি এখন ববিকে অ্যাড ফ্রেন্ড দেয় তাহলে কি হয় দেখো তো, এই অ্যাড ফ্রেন্ড নামে একটা গেট রিকোয়েস্ট গেছে,
দেখো এই যে www এই যে এটা /action/friend/add friend = 45 এবং পরে আর কিছু এক্সট্রা জিনিসপাতি আছে আর কি। তো তাহলে আমরা যদি এখন এই ক্লিক না করে অন্য কোনো জায়গা থেকে সিমিলার রিকোয়েস্ট দিই তাহলে কি হবে, তাকে আমি ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে পারবো। তো এই কনসেপ্টে অ্যাপ্লাই করতে হবে যে মনে করো যে এখন যেটা হবে যে আমরা ববির অ্যাকাউন্টে স্যামির অ্যাকাউন্টে আসি, স্যামি হলো যে ওর এই অ্যাবাউট মির মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট লিখে রাখবে যেটা আলটিমেটলি তোমাদের লিখতে হবে। ওই জাভাস্ক্রিপ্টটার কারণে যখন কেউ স্যামের প্রোফাইলটা ভিজিট করবে তখন সে অটোমেটিক্যালি স্যামের ফ্রেন্ড হয়ে যাবে। তো এটা করার জন্য তোমাদেরকে আমি কাজ সহজ করে দিছি, তোমাদেরকে একটা স্কেলেটন কোড দেয়া আছে। এটা কেমন হবে, কাইন্ড অফ এরকম একটা কোড এটা হবে এবং সেখানে এটা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠানো হবে। তো রিকোয়েস্টটা কেমন হবে দেখতে সেটা কিন্তু আমরা এই মাত্র ইন্সপেক্ট করে দেখলাম যে রিকোয়েস্টটা দেখতে কেমন হয়। আমরা যে রিকোয়েস্ট যখন ক্লিক করলাম তখন কিন্তু এটা আসছিল যে তার একটা তোমার HTML গেট রিকোয়েস্ট, তার URL এইটা, তার প্যারামিটার এগুলা। তো তোমাদেরকে জাস্ট এটা করতে হবে যে ওইটাকে ব্রাউজার থেকে দেখে দেখে এই HTTP রিকোয়েস্টের ওই তোমার প্যারামিটার এবং URLটা জেনারেট করতে হবে। তারপর URLটা এখানে দিলেই এটা দিলে কাজ করবে জিনিসটা। স্যার টোকেন আনার কাজটা কি এখানে করাই আছে তাই না? হ্যাঁ, টোকেনটা কাজটা করা আছে এবং টোকেনটা জাস্ট তোমাদেরকে ওই রিকোয়েস্ট তোমরা দেখে দেখে বুঝবা যে টোকেনটা কোথায় দিতে হবে, আগে নাকি পরে কোথায় যাবে, এটা তোমরা জি, দেখে স্যার। বুঝবা। তোমরা দেখবা যে রিকোয়েস্টে টোকেনটা দুইবার দেওয়া আছে, এটা জাস্ট একবার দিলেই হয়, বাট অর্ডার তোমাদের বুঝতে হবে যে TS আগে নাকি টোকেন পরে, এটা তোমাদের জাস্ট বুঝতে হবে এখান থেকে। তো স্যার টোকেনটা মানে অ্যাকচুয়ালি কি কাজে লাগে? এটাতে পরে বলতেছি, ক্লাসে লাস্টে বলবো, এটা এটা এখন জরুরি না। এটা মেনলি ক্রস সাইট রিকোয়েস্ট ফোর্জারিকে তোমার প্রিভেন্ট করে, বাট ওটা আমরা পরে দেখবো। আচ্ছা, তো টোকেন এবং টিএসটা বের করা আছে, তোমরা জাস্ট ইউআরএলটাকে কনস্ট্রাক্ট করবা, করে বাকিটা এখানে কোড লেখা আছে, এটাকে কপি পেস্ট করলে জিনিসটা কাজ করবে। আচ্ছা এখন আচ্ছা, আমার স্ক্রিনটা কি আগের পেজে আছে? নোটপ্যাডে মানে টেক্সট এডিটরে আছে স্যার। ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, তো মানে আমি তো তোমার ধরো যে এখন কারেক্ট আনসারটা এখানে অলরেডি অ্যাবাউট দিয়ে রাখছি। তো এখন যদি আমি এটাকে ধরো যে লগ আউট করলাম, লগ আউট করে আমি ধরো যে অ্যালিসের অ্যাকাউন্টে গেলাম। অ্যালিসের অ্যাকাউন্ট থেকে আমি ধরো যে কোনোভাবে ববির প্রোফাইলে ক্লিক করে ফেলছি। এখন দেখো ববি কিন্তু আমার অ্যাড ফ্রেন্ড নাই, বাট আমি যদি রিফ্রেশ করি তাহলে আমি যে দেখবো, আচ্ছা এটা মনে হয় কোনো কারণে ফেল করছে। আচ্ছা, স্যামি না? ও হ্যাঁ, সরি সরি, হ্যাঁ স্যামিটা স্যামি। হ্যাঁ, আমাদের অ্যাটাকার হলো স্যামি। তো আমরা ধরো স্যামির প্রোফাইলটা ভিজিট করলাম, স্যামি আমাদের অ্যাড ফ্রেন্ডে নাই, বাট আমি যখন রিফ্রেশ করবো তখন দেখো অটোমেটিক্যালি আমি কিছু করি না কিন্তু সে আমার অ্যাড ফ্রেন্ড হয়ে গেছে। তোমাদেরকে আসলে এরকম একটা জাভাস্ক্রিপ্ট লিখতে হবে যাতে এই কাজটা হয়। তো প্রথম টাস্কটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, টাস্ক 2টা এবং দেখো এখানে কিন্তু একটা কর্নারকে হ্যান্ডেল করা লাগবে, যেটা আমি ডিরেক্টলি এখানে কোডের মধ্যে দিই না, চিন্তা করে করা লাগবে। সেটা হলো যে এখন কিন্তু দেখো যেভাবে কোডটা আছে তাতে কিন্তু মানে তোমার স্যামি যদি নিজেই নিজের প্রোফাইলটা ভিজিট করে তাহলে কিন্তু ওই রিকোয়েস্টে যাবে, সে কিন্তু নিজে নিজেকে তখন অ্যাড করার ট্রাই করবে। তো ওইটা যেন না হয়, মানে সে যেন নিজে নিজেকে নিজের কোডটা যেন নিজে এফেক্টেড না হয়, ওইটা তোমাদের ইনশিওর করা লাগবে। তো ওটা ইভেন ওটা আমরা তোমাদেরকে পরেরটাতে একটা হিন্টস দিয়ে দিচ্ছি যে এখানে জাস্ট এটা করতে হবে, একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করতে হবে যে কারেন্ট ইউজারটা স্যামি কিনা। এটা তোমরা চিন্তা ভাবনা করে করবা যে কিভাবে করা যায়। আচ্ছা, তো প্রথম কাজটা তাহলে গেল যে আমরা তাহলে অন্য একজন ভিকটিমকে নিজের ফ্রেন্ড বানাই ফেলতে পারলাম। আর টাস্ক 2 কি হবে, মডিফাইং দ্য ভিকটিমস প্রোফাইল। এখানে কি করতে হবে, তো আমরা তো
আগের কাছে যখন করলাম ওটা কি একটা গেট রিকোয়েস্ট ছিল HTTP, এটা হবে একটা পোস্ট রিকোয়েস্ট। তো এখানে কি কি যাবে, যেখানে তোমাদের এখানে অনেকগুলো ফিল্ড আছে না, তার মধ্যে দেখলাম কি যে পোস্ট রিকোয়েস্টে কি হয়, আলটিমেটলি আমরা ওই আমাদের নাম সবগুলো ফিল্ডের ভ্যালু এগুলো দিয়ে একটা তোমার ইউআরএল এ পোস্ট করি, পোস্ট করলে আমাদের প্রোফাইলটা আপডেট হয়। তো তোমরা যেটা করবা যে ওই রিকোয়েস্টটাকে ভালো মতো অবজার্ভ করবা, যেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখালাম কিছুটা। তো অবজার্ভ করার পর তুমি কি করবা, তুমি অটোমেটিক্যালি তার প্রোফাইলটাকে আপডেট করার ট্রাই করবা তোমার জাভাস্ক্রিপ্ট দিয়ে। কি কি করবা, যে সেট অল ফিল্ডস অ্যাক্সেস লেভেল টু লগড ইন ইউজার। বাই ডিফল্ট এটা পাবলিক আছে এখন, পাবলিকে কিন্তু ভ্যালু 2। তোমার দেখবা যে লগড ইন ইউজারে কি হয়, নিজেরা অনেকবার রিকোয়েস্ট দিয়ে নিজেরা ভ্যালিড ভাবে প্রোফাইলটাকে আপডেট করে অনেকভাবে ক্লিক করে করে ইন্সপেক্ট করে দেখবা। তারপরে কি করবা, যে সেট ইউর স্টুডেন্ট আইডি ইন দ্য ডেসক্রিপশন, আর সেট অল আদার ফিল্ডস টু র্যান্ডম স্ট্রিং। অন্য ফিল্ডে তুমি র্যান্ডম স্ট্রিং দিবা, বাট ডেসক্রিপশনে তোমার স্টুডেন্ট আইডি দিবা। মানে তোমার তুমি যে অ্যাটাক করবা সে মানে তোমার যার যেটা পড়বে আর কি, যার তোমাদের পার্সোনাল স্টুডেন্ট আইডিটা ডেসক্রিপশনে দিবে। তার মানে ওই তখন যদি তোমার স্ক্রিপ্ট, তখন স্ক্রিপ্টটা এমন হবে যে এখন যদি অ্যালিস স্যামি পেজটা ভিজিট করে, তাহলে অ্যালিসের প্রোফাইলটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, তার অ্যাবাউটে থাকবে স্টুডেন্ট আইডি। আর শর্ট ডেসক্রিপশন বা অন্য যেগুলো আছে, মানে ডেসক্রিপশন বলতে মিললে আমরা এখানে অ্যাবাউটটা বুঝতেছি আর কি, আর অন্যগুলোতে যা যা আসে আসো, ওটা আমাদের কোনো মাথা ব্যথার কারণ না। আর তোমরা যদি মনে করো যে শর্ট ডেসক্রিপশনে রাখবা, বা মানে যে কোনো একটা ফিল্ডে আর কি তোমার স্টুডেন্ট আইডিয়া রেখো, আর অন্য ফিল্ডগুলো তুমি র্যান্ডমলি ফিল আপ করলে হবে এখানে। স্যার হ্যাঁ, স্যার 1 নাম্বারটা আসলে কি হচ্ছে? 1 নাম্বারটা যেটা দেখাইলাম, যে ধরো যে আচ্ছা আরেকবার তোমাদেরকে তাহলে দেখাই ইন ইফেক্ট। ধরো যে অ্যালিস স্যামের প্রোফাইলটাকে ভিজিট করছে, অ্যালিস স্যামের ফ্রেন্ড না। স্যার এই 1 নাম্বার না স্যার, মানে দ্বিতীয় টাস্কের 1 নাম্বার। ও আচ্ছা, দ্বিতীয় টাস্ক 1 নাম্বার। 1 নাম্বার যেটা হবে যে আমরা যখন প্রোফাইলটাকে চেঞ্জ করতে যাই, আমরা তো প্রোফাইলটা দেখে আসলাম যে একজনের প্রোফাইলে কি কি থাকে। ধরো যে আমি কারেন্টলি আমার প্রোফাইলে যাই, আমার প্রোফাইলে অনেকগুলো ফিল্ড আছে না, এবং দেখো প্রত্যেক ফিল্ডের নিচে একটা অ্যাক্সেস মডিফায়ার আছে, কি কি দেখতে পারবে, ও এখানে জি অপশন স্যার, আছে। জি স্যার। তো এই অপশনটা বাই ডিফল্ট পাবলিক দেয়া। তোমরা এমন ভাবে এটাকে চেঞ্জ করবে যেন সবগুলা লগড ইন ইউজার হয়, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আর এখানে যে ফিল্ডগুলো আছে, যে কোনো একটা ফিল্ডে তোমার স্টুডেন্ট আইডি দিবা, মানে মেইনলি ধরো অ্যাবাউটে বা ডেসক্রিপশন, যে কোনো একটা ফিল্ডে তোমার স্টুডেন্ট আইডি দিবা, আর বাকি সব ফিল্ডে র্যান্ডম টেক্সট, এটা দিয়ে ফিল আপ হবে। তো আমি যদি তোমাদেরকে এটা একটু ইন অ্যাকশনে দেখাই, আমি একটু পজ করি শেয়ারটা। তোমরা যদি আজকের ক্লাসটা মোটামুটি ভালো করে করো, তোমাদের আসলে এইটা করতে 3-4 ঘন্টা বেশি লাগবে না কোনোভাবেই, খুবই সহজ অ্যাসাইনমেন্ট এটা। সবগুলো এটাকে মেইনলি যেটা মাথায় রাখবা, যে স্যামি যেন নিজের এটাকে নিজেই তোমার না পড়ে আর কি, মানে যখন সে প্রোফাইল চেঞ্জ করবে, মানে সে যেন নিজের প্রোফাইল ভিজিট করলে নিজেই যেন চেঞ্জ না হয়ে যায় আর কি। তো আমরা যদি আবার স্যামির প্রোফাইলে যাই, তো এরপর যদি আমি আমার নিজের প্রোফাইলে ব্যাক করি, অ্যালিসের প্রোফাইলে, তখন দেখো যে এই যে স্যামি ইজ দ্য কিং, আমি এটা দিয়েছিলাম আর কি, তোমরা তো এখানে চেঞ্জ করবো আর কি। তো দেখো স্যামি ইজ দ্য কিং প্রিন্ট হয়ে গেছে, এটা কিন্তু ছিল না আগে। এটা তোমাদেরকে আসলে এভাবে ডেমনস্ট্রেট করতে হবে জিনিসটা। তাহলে টাস্ক 2 কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা,
টাস্ক ফিউ সিমিলার, এটা কি যে পোস্টিং অন দা ওয়্যার অন বিহাফ অফ দ্য ভিকটিম। এটার আইডিয়াটা কেমন, ধরো যে আমি হলো অ্যালিস, আমি যদি তোমার এখন অ্যাক্টিভিটিতে যাই, বা হ্যাঁ এই দেখো এখানে যে সি অল অ্যাক্টিভিটি, এটাকে বলা হয় মেইনলি, বা এখানে আছে ওয়্যার, দা ওয়্যার, যেখানে তুমি যাও না কেন ওয়্যারে মনে করো পোস্ট করো, যে ওয়্যারের মধ্যে তুমি যে সামথিং লিখতে পারো, যে গুড মর্নিং লিখলাম মনে করো, তো লিখে তুমি যদি পোস্ট করো, তাহলে কি পোস্টটা কি একটা কাইন্ড অফ একটা রিকোয়েস্টের মাধ্যমে যাবে না? জি স্যার। এটা তো রিকোয়েস্ট, আমরা যেরকম বাটন ক্লিক করে এই প্রোফাইল করলাম, কাইন্ড অফ এটা তো রিকোয়েস্ট একটা। তো তোমাদেরকে ওই রিকোয়েস্টটা এখন হ্যাক করতে হবে। তো তোমাদের জাভাস্ক্রিপ্টে চলার পরে সে কিছু করবে না, কিন্তু তার অ্যাকাউন্টে একটা পোস্ট হয়ে যাবে। কেমন পোস্ট হবে, যে টু আর্ন $12 পার আওয়ার, ভিজিট নাও, দিয়ে স্যামি প্রোফাইলের লিংক। বুঝতে পারছো? সেম কাজ, কিন্তু তিনটাই সেম কাজ, মানে আগেটা পারলে এটাও মানে একদম সেম কাজ, কোনো জটিল কিছু নাই আর কি। স্যার মানে দেখাবে অ্যালাইস লিখছে যে এই নিচের হ্যাঁ। কথাটা লিখছে আর কি। কিন্তু আসলে অ্যালিস কোনো পোস্ট দেয় না, কিন্তু অ্যালিসের অ্যাকাউন্টে অটোমেটিক পোস্ট হয়ে যাবে, যে অ্যালিস স্যামির লিঙ্ক গুলো শেয়ার করছে। এখন মনে করো যে আমি অ্যালিসকে বিলিভ করি, তো আমি তখন স্যামির লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করলে কি কি হবে, আলটিমেটলি আমিও তো এই পোস্টটা করে দিব। জি স্যার, মানে এটা প্রোপোগেট হইতেই থাকবে তাহলে। এটা প্রোপাগেট হতে থাকবে, বাট এটা আসলে প্রোপাগেশনের একদম মানে আলটিমেট ওয়ে না। আলটিমেট ওটা হচ্ছে 4 নম্বরে, যে সেলফ ডিজাইনের সেলফ প্রোপাগেটিং ওয়ার্ম। এইটা হলো যে আলটিমেট যে প্রোপাগেশন, মানে ওয়ার্মের আলটিমেট যে কাজটা, সেটা। এটা তো একটা লিঙ্ক, তো আমি ক্লিক করতে পারি, নাও করতে পারি, বাট এখন এটা জিনিসটা এমন হবে যে ধরো যে এখন এই 4 নম্বরের টাস্কটা হলো এরকম। আমি তোমাদেরকে এটা মানে অত কঠিন লাগবে না, আমি তোমাদেরকে র্যান্ডম একটা কোড দিয়ে দিব, একটা স্যাম্পল কোড। তো এই এখন অবস্থা যেরকম আছে, ধরো যে এটা হলো যে তোমার আমাদের স্যামির প্রোফাইল। তো প্রথমে যেটা হলো যে অ্যালিস ভিজিট করলো স্যামির প্রোফাইল, তাহলে কি হবে, অ্যালিসের প্রোফাইলটা কি হবে, আপডেট হয়ে যাবে না 2 নাম্বারটা ঠিক মতো কাজ করলে? আর 3 নাম্বার ঠিক মতো কাজ করলে কি হবে, অ্যালিস একটা পোস্ট দিয়ে দিবে ওয়ারে। সোফা তো ঠিক আছে। এখন ধরো যে ববি, তো ববি মনে করো সে স্যামিকে চেনে না, কিন্তু সে অ্যালিসকে চেনে। সে মনে করো মাঝে মাঝে অ্যালিসের প্রোফাইলে যায়, সে মনে করো যে অ্যালিসের প্রোফাইলে গেল। তো অ্যালিসের প্রোফাইলে তো কোনো লিঙ্ক নাই, মানে অ্যালিসের প্রোফাইলে তো কোনো অর্ম নাই, বা কোনো স্ক্রিপ্ট অ্যালিসের প্রোফাইলে নাই। তাহলে সে যদি অ্যালিসের প্রোফাইল ভিজিট করে, সে অ্যাটাক্ট হবে? সে যদি আলটিমেটলি এই লিঙ্কে ক্লিক না করে, স্যামির লিঙ্কে, না এখনো না। সে আলটিমেটলি সে তো স্যামির লিঙ্কে ক্লিক করে না। কিন্তু সে যদি এটা হতো, সে অ্যালিসের প্রোফাইলে গেছে, যাওয়ার পর সে হলো যে অ্যালিসের দেয়া পোস্টের থেকে স্যামির লিঙ্কে ক্লিক করছে, তাহলে কিন্তু সে তখন অ্যাটাক্ট হইতো, তাই না? জি স্যার। তো এই পরবর্তী যে স্টেপটা, যে তাকে যে ক্লিক করতে হচ্ছে, এটাকে আমরা বাদ দিব। তাহলে কি হতে পারে, যে স্যামির যে অ্যাবাউট সেকশন, সেখানে কি ছিল, জাভাস্ক্রিপ্ট কোড ছিল, জি স্যার। সেটার কারণে কিন্তু অ্যালিস এফেক্টেড হয়েছে। তো আমরা যখন অ্যালিসের প্রোফাইলটা আপডেট করব, তখন আমরা সেই কোডটাকে অ্যালিসের অ্যাবাউট দিয়ে দিব। জি স্যার। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? জি স্যার, তাহলে অ্যাবাউটে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, বা জাভাস্ক্রিপ্ট আছে আর কি। সেই স্ক্রিপ্টের কারণেই যখন যে কেউ তার প্রোফাইলটাকে অ্যাক্সেস করে, সে তার মানে কোনো এই যে 1 2 3 কোনো না কোনো এফেক্টেড হয়। বাট আমরা যদি এখন এইভাবে করতে পারি, যে আমরা স্যামির আমরা যখন ধরো টাস্ক খুলে কি করতাম, যে স্যামির প্রোফাইলটা ভিজিট করলে আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো আমি প্রোফাইল আপডেটটা এমন ভাবে করব যেন ওই ওয়ার্মের যে কোডটা, সেই কোডটা আমার অ্যালিসের অ্যাবাউটে চলে আসে। তাহলে এখন অ্যালিসের অ্যাবাউটে কি এই একই কোডটা আছে। তো পরবর্তীতে কেউ যখন অ্যালিসকে ভিজিট করবে, তখন কি হবে, তার নিজের প্রোফাইলেও আবার ওই কোড চলে হ্যাঁ আসবে। তার প্রোফাইলে কোডটা চলে আসবে। এখন ববিকে যদি তোমার মনে করো যে পরবর্তীতে ট্রাম্প ভিজিট করে, তাহলে ট্রাম্পও তখন, যদিও ট্রাম্প দেখো সে ট্রাম্প কত দূরে স্যামি থেকে, তারপরেও ট্রাম্প আলটিমেটলি অ্যাফেক্টেড হয়ে গেছে স্যামি ভাইরাসে। এবং এটা বাস্তবে হয়েছিল। মাই স্পেস নামে একটা প্ল্যাটফর্ম ছিল 2005-এ। স্যামি নামে একজন লোক এরকম একটা ওয়ার্ম ছাড়ে, এবং 20 ঘন্টার মধ্যে পুরো মাই স্পেসে সবাই তখন স্যামি ওয়ার্মে অ্যাফেক্টেড হয়ে যায়। সে কাইন্ড এক্সাক্ট এই টেকনিকটা ইউজ করছিল। আচ্ছা, তো এটা কিভাবে করবা, সেলফ প্রপাগেটিং ওয়ার্ম দেখার জন্য তোমাদের জিনিসটা লাগবে, সেটা হলো যে তো তোমাদের কাজটা কি হবে, মানে যদি সাকসেসফুল তোমরা করতে পারো, তাহলে কি হবে, যে স্যামি অ্যাডস দ্য ওয়ার্মস কোড ইন হিজ প্রোফাইল, অ্যালিস ভিজিটস স্যামিস প্রোফাইল, এন্ড দ্য ওয়ার্ম সেন্ডস ফ্রেন্ড রিকোয়েস্ট টু স্যামি উইথাউট অ্যালিস ক্লিকিং দ্য অ্যাড ফ্রেন্ড বাটন। তাহলে সে কি
মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে প্লাস প্রোফাইলটাও কিন্তু গোপনে গোপনে আপডেট করবে, যেটা এখানে বলা হয় না ডিরেক্টলি, কারণ প্রোফাইল আপডেট না করলে তো সেলফ প্রোপাগেট হবে না। এরপর কি হবে, এরপর দা ওয়ার্ম রেপ্লিকেটস ইটসেলফ বাই মডিফাইং এলএসএস প্রোফাইল এন্ড পোস্ট অন দা ওয়্যার এলএসএস প্রোফাইল লিংক। এখন যদি কেউ এলএসএস প্রোফাইল লিংকে ক্লিক করে বা সিম্পলি এলএস কে ভিজিট করে, তাহলে কি হবে যে when Charlie visits Alice's profile he also adds Sammy as a friend and the worm replicates itself to Charlie's profile and posts his profile link on the wire. স্যার মানে 2 3 4 এর মধ্যে হচ্ছে। হ্যাঁ, মানে ওই কাইন্ড অফ ওই কাজগুলোকে তোমাকে আসলে এখানে একসাথে করা লাগবে জিনিসটা। বাট আলটিমেটলি তোমাকে মেইনলি তোমার দরকারটা কি, যে ওই কোডটাই কপি করা, তাই না? তুমি একটা কোডকে সেই কোড থেকে কিভাবে কপি করতে পারো, চিন্তা করো। তুমি কিন্তু মানে এক্সিকিউট হবে কোনটা, জাভা স্ক্রিপ্টটা, আবার ওই কোড থেকেই নিজেকে কপি করতে হবে, তাই না? জি স্যার। চিন্তা করো জিনিসটা ভালো মতো, যে মানে তোমার যে কোডটা আছে সেই কোডটা যখন কেউ এক্সিকিউট করবে তখন কি ওই কোডটা কপি হয়ে তার প্রোফাইলে যাবে, তাহলে কি তোমাকে ওই কোডটা কপি করতে হবে না, যে কোডটা এখন এক্সিকিউট হচ্ছে? তো ওইটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেয়া আছে এখানে, আমি তোমাকে দেখাই দিতেছি এটা। আর এখানে যখন ওই ববের বব যখন অ্যালিসের অ্যাকাউন্টে ভিজিট করবে, হ্যাঁ তখন তার ববের অ্যাকাউন্টেও তো একটা পোস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, পোস্ট হবে সবগুলো সেম। পোস্টটা কি স্যামির নামে, সবার হবে। স্যামির প্রোফাইলের জন্য হবে নাকি অ্যালিসের প্রোফাইল? এটা মানে আমি মানে পরেরটা থেকে চেঞ্জ করে দিচ্ছি, যে যার প্রোফাইল তারটা পোস্ট হবে, যার প্রোফাইল তার লিঙ্কটা পোস্ট হবে। বা তুমি চাইলে এখানে মানে সেটাও করতে পারো, তুমি চাইলে এখানে তোমার অলওয়েজ স্যামিটাও করতে পারো, কোনো সমস্যা নাই। স্যার স্যামি আছে। যেহেতু অ্যাটাকার তো অলওয়েজ তোরটাই হওয়া ভালো। হ্যাঁ, কোনো সমস্যা নাই, সেটা একটা মানে জাস্ট প্রোফাইল তুমি এটা কোনো পোস্ট করলে হবে। বাট যে প্রোফাইলে তুমি পোস্ট করবে সেটা আসলে ক্লিক করলে যেন সেটা আবার এফেক্টেড হয়, এরকম মানে ক্লিক করলে এফেক্টেড হবে, আবার প্রোফাইল ভিজিট করলে এফেক্টেড হবে, দুই দিকে তার সমস্যা, এরকম আর কি একটা সিচুয়েশন হবে। তো এটা তোমার কি লাগবে, তোমার এই জিনিসটা লাগবে। ধরো যে এরকম আমার একটা জাভা স্ক্রিপ্ট আছে, সেই জাভা স্ক্রিপ্টের এই যে এই লাইনগুলো, যে তোমার জেএস কোড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি, ওই যে এটা কি এর আইডি কি অন, তখন এটা দিব, তখন সে আলটিমেটলি এটাকে আবার খুঁজে নিয়ে আসবে, নিয়ে তার এই দুইটা স্ক্রিপ্টের ট্যাগ, এই ট্যাগ বাদে বাকিটাকে অটোমেটিক কপি করবে। এই কোডটা সেই কাজটা করে, এই কোডটা নিজেকে কপি করে করে প্রিন্ট করে। তো তোমাদেরকে আসলে এইটাকে বাকিগুলোর সাথে মিক্স করে ইউজ করতে হবে। তোমরা যদি এখন এইটাকে দাও, তাহলে যেটা হবে যে এই কোডটা আসলে আলটিমেটলি ও নিজেকে কপি করে আবার প্রিন্ট করবে, অ্যালার্ট করবে। এটা মোটামুটি সোফার আমাদের অ্যাসাইনমেন্ট। স্যার এইটা যে লাস্টে যেটা দেখালেন নিজেকে কপি করবে, এটা তো আমরা স্যার চাইলে স্ট্রিং এ রেখে মানে স্ট্রিং একটা ভেরিয়েবলে রাখতে পারি না কোডটা? এই পুরোটা তুমি স্ট্রিং ভেরিয়েবলে রাখবা? আর আচ্ছা, স্ট্রিং ওইটা একটা ভেরিয়েবলে যদি রাখি তাহলে তো হবে। না, ওই ভ্যারিয়েবলটা আসলে গ্লোবাল না, কারণ তুমি যদি একটা মানে ভ্যারের মধ্যে পুরোটাকে রাখো, প্রথমত সেই ভ্যারটা তোমাকে খুব ঝামেলা হবে, কারণ তুমি যখন এটাকে রাখবা, তোমার আসলে কিন্তু এই যে মানে এই ইনার এইচটিএমএল আসলে এটা ইনার এইচটিএমএল, এখান থেকে ও কিন্তু আসলে ইনার এইচটিএমএল হিসেবে পড়ে। তোমার এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ থাকবে, অনেক কিছু থাকবে, বা তোমার আসলে কিন্তু এখানে তোমার চিন্তা করো, তোমার এখানে অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার থাকবে, তোমাকে সব কিছু ইম্পোর্ট করতে হবে। তো তোমরা আসলে এই কোডটা স্পেশাল তোমাদের রিলেটিভ তোমাদের জন্য ইজি হবে। লাস্ট মিনিট আমার একটা ফোন আসছে, এক মিনিট। সরি ফর দ্যাট। আচ্ছা, তো
এটা যেটা করে এটা আলটিমেটলি এই কোডটাকে পুরোটা কপি করে। এখন তুমি যদি মনে করো পুরোটা কোডটাকে লিখে রাখো, লাস্টে 4-5 লাইন তুমি যদি করো, তখন কিন্তু আসলে আলটিমেটলি পুরো কোডটাকে তুমি সহজে কপি করতে পারলা। তুমি যদি ভ্যারিয়েবলের মধ্যে রাখো, এটা নিজেরা ট্রাই করতে পারো, বাট ওটা কাজ না করলে আমি আসলে কোনো হেল্প করতে পারবো না, কারণ আসলে এখানে তোমার আসলে যেহেতু এটা পুরোটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা কনস্ট্রাক্ট, আসলে এটা তো অনেক সিনট্যাক্সের ব্যাপার আছে। তুমি যদি সবগুলো সিনট্যাক্সের ব্যাপার সবগুলো যদি মানে ই করে করতে পারো তাহলে এটা করো, বাট এটা বেটার সলিউশন আর কি। বুঝতে পারছি স্যার। বাট আমি তোমাদেরকে দেখাই এটা একটু, ধরো যে আমি অ্যালিস এর প্রোফাইল থেকে দেখালাম আপাতত। ধরো আমি এখন অ্যালিস এর প্রোফাইলে আছি, আমি এখান থেকে এডিট প্রোফাইলে যে আর ইভেন তোমার কোডের সাইজ কিন্তু তখন ডাবল হয়ে যাবে আলটিমেটলি। তুমি এটা ভ্যারিয়েবলের মধ্যে পুরো কোডটা রাখবা, তোমার কিন্তু সাইজটা ইম্পর্টেন্ট, কারণ রিয়েল লাইফে তোমার অলওয়েজ কিন্তু সাইজে কনস্ট্যান্ট থাকবে, তুমি কত ক্যারেক্টার ই করতে পারবা না পারবা। দেখো এই যে হ্যাঁ স্যার ভ্যারিয়েবলের ভিতরে যদি রাখতে যাই তাইলে তো আবার ওই ভ্যারিয়েবলের ভ্যালুটাও তো আমার ওই ভ্যারিয়েবলের ভিতরে রাখা লাগবে, এক্স্যাক্টলি, তখন এটা ভিতরে আবার ওটা রাখা লাগবে, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা যেটা করে এটা ডাইনামিক্যালি তোমার আসলে এই পুরা ট্যাগটার ইনার এস্টিমেল নিয়ে আসে। দেখো যেখানে কিন্তু আসলে ও কিন্তু পুরোটাকে প্রিন্ট করছে কিন্তু জেএস কোডটাকে। এবং দেখো এই জেএস কোডের মধ্যে কিন্তু কোনো যে ই নাই, মানে স্ল্যাশ স্ক্রিপ্ট, ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্ট এগুলো কিন্তু নাই কিন্তু, মানে এটা কিন্তু ইনার এইচটিএমএল, অর্থাৎ ওই ট্যাগের মধ্যে যা। এই জন্য দেখো এক্সট্রা করে কিন্তু হেড এবং টেইল ট্যাগ লাগায়ে তারপরে ওয়ার্ম কোড জেনারেট করা হয়েছে। জি স্যার। ওয়ার্মের কোডটা কিন্তু এইভাবে জেনারেট, এটা কি বুঝতে পারছো মোটামুটি? এবং দেখো এখানে কিন্তু ওই যে এনকোড ইউআরআই কম্পোনেন্ট, এখানে তোমার যে কাইন্ড অফ ওই যে যেহেতু ব্যাকস্ল্যাশ আছে, এগুলো কিন্তু আসলে এই যে কম্পোনেন্টগুলো কিন্তু তোমার আসলে এনকোড করতে হয়, সেভাবে আগে এটা করা, না হলে তুমি কিন্তু এই রিকোয়েস্ট পাঠাতে পারবা না। তাই তো মানে এটা তোমাদের চিন্তা করা লাগবে না, তোমাদের এটা চিন্তা করতে পারো যে তোমাদের আসলে এই কোডটা ইউজ করলে তোমরা জিনিসটাকে সেলফ রেপ্লিকেট করতে পারবা। তো টাস্কগুলো আসলে খুব বেশি আমি তোমাদের মানে সাজেস্ট করবো, তোমরা আসলে তোমরা যদি একদিন বসে করো, মানে বারবার করতে গেলে তোমাদেরকে ওই বারবার ব্যাকগ্রাউন্ড কোড করতে হবে, মাথায় থাকবে না। তো একদিন বসে টাইম দিলে 3-4 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে, খুব বেশি বড় অ্যাসাইনমেন্ট না। স্যার আমাদের মেইন পুরো স্ক্রিপ্টটা কি স্যামির অ্যাবাউট মি এর মধ্যেই থাকবে? মানে আমরা ধরলাম যে ধরো স্যামি একটা অ্যাটাকার, মানে অ্যাটাকারের অ্যাবাউট মি এর মধ্যেই পুরো স্ক্রিপ্টটা থেকে যাবে? হ্যাঁ মানে তুমি মানে স্ক্রিপ্টটাকে তুমি আসলে পেস্ট করবা শুধুমাত্র স্যামির অ্যাবাউটে, আর বাকিরা অটোমেটিক্যালি ইনফেক্টেড হবে। জি স্যার, বুঝতে পেরেছি। তুমি মনে করো তুমি হলো স্যামি, তুমি অ্যাটাকার। আচ্ছা, তো এইটা তাহলে আমাদের সাবমিশন ডেডলাইন হলো তোমার 26 তারিখ রাত 11:55। আর সাবমিশন গাইডলাইনটা কি? 4টা টাস্ক। তো 4টা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করবা, 4টার মধ্যে প্রত্যেক টাস্কের জন্য তার মধ্যে জাভাস্ক্রিপ্ট রাখবা, এরকম রোল নাম্বারের ফরম্যাট দিয়ে ফাইলের নেমিং করবা, সেটাকে জিপ করবা, করে আপলোড করবা। কোনো প্রকার কপি বা অন্য কিছু করতে যাবা না, তাহলে কিন্তু -100%। আর এই পুরো ল্যাবটাতে আমাদের আসলে আমরা সিড ল্যাবস ইউজ করতেছি, এই সিড ল্যাবস এর যে ডিফল্টটা এবং যে ইএলজিজি, তো এই সিড ল্যাবস এর যারা ই করছে প্রফেসর ডু এবং সিড ল্যাবস, এদের প্রতি আমরা আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে? স্যার 1 আর 2 এর মতো 3 আর 4 এরও কি ডেমো দেখানো যাবে? হ্যাঁ শিওর, মানে তোমার ডেমো তো আমরা তখন দেখবো, মানে আমি তোমাদেরকে এখন তো টাইমের অভাবে সবগুলো দেখাইলাম না, বাট মানে 2 তো যেরকম 3 তো একই রকম, 1, 2, 3 তো আসলে 3টা ইন্ডিপেন্ডেন্ট কাজ। জি স্যার স্যার। যে 4টা জেএস ফাইল জমা দিতে হবে, এই ফাইলগুলোর মধ্যে স্ক্রিপ্ট ছাড়া আর কি কি থাকবে? শুধু স্ক্রিপ্ট থাকবে, আলটিমেটলি তুমি স্ক্রিপ্ট থাকবে। এবং দেখো প্রত্যেকটার মধ্যে বলা আছে তুমি যে কাজগুলো করবা, তুমি একটু কমেন্ট করে বলবা। ধরো তুমি যে মানে পাইলা যে প্রোফাইলের আইডি পাইলা তো, বা এই ফিল্ডটাই পাইলা, তুমি একটু কমেন্ট করে বলবা যে তুমি ফিল্ডটা কিভাবে পাইছো। তুমি বলবা আমি ইন্সপেক্ট করে পাইছি যে অমুক জায়গাতে এই ফিল্ডটা পাইছি, এভাবে তুমি ওখানে জাস্ট তুমি জাভাস্ক্রিপ্টের মধ্যে দেখো, তুমি দেখা দিচ্ছি জাভাস্ক্রিপ্টের মধ্যে কমেন্ট করা যায় আর কি। ধরো যে এটা ধরো জাভাস্ক্রিপ্টটা, তুমি চাইলে এর মধ্যে এরকম ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট করতে পারো, বা সি স্টার কমেন্ট করতে পারো, এভাবে তুমি কমেন্ট করতে পারো। তো কমেন্টে বলবো যে আমি আসলে এই প্যারামিটারটা পাইলাম বা এই ইউআরএলটা পাইলাম, এটা আমি এভাবে পাইলাম। এটা 1-2 লাইনে লিখবা শর্টে আর কি। পুরোটা বুঝে আসবা, তোমরা ভাইভাতে অনেকে কিছু বলতে পারো না, তো এইগুলো বুঝে টুঝে আসছে, মানে এটা লিখে থাকলে তো তুমি বুঝতে পারবা যে তুমি কি করছো, বা কারো কাছ থেকে যদি বুঝে সেটাও সমস্যা নাই। তো ভাইভাতে এক্সপ্লেন করতে না পারলে কিন্তু মার্ক পাবা না, কারণ তোমার কাজ আসলে অনেক কম। তো মানে তুমি কতটা এক্সপ্লেন করতে পারছো বা কতটা ডিপলি বুঝতে পারছো তার উপরে সে মার্কটা ডিপেন্ড করবে। স্যার এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট বলতে কি ফেচ ইউজ করা যাবে?
কোনো করে দেখতে restriction? পারো, বাট সেটা হলে মানে আমি তোমাকে আপাতত মানে কোনো হেল্প করতে পারবো না, যদি কোনো সমস্যা করে এটা। মানে আমি তোমাকে অ্যাজাক্স এর মোটামুটি তোমাকে ফরম্যাট দিয়ে দিছি, তো তখন তুমি আসলে অনেক ধরনের রিকোয়েস্ট আসলে করা যায় তোমার জাভা স্ক্রিপ্টে, তুমি যে কোনোটা তোমার প্রিফারেবল যে কোনোটা করতে পারো। বাট সেক্ষেত্রে তোমার সেই লাইব্রেরিটা আবার তোমার ওই যে নোড মডিউল ইনস্টল করা লাগবে কিনা তোমার লোকাল মেশিনে, এটা আমি ঠিক শিওর না, দেখে নিও এটা। আচ্ছা, এটা তো ব্রাউজারে অটো সাপোর্ট করে। অ্যাজাক্সটা তোমার আসলে সিড উবুন্টুতে দেয়া আছে, এটা ইউজ করলে ডিফল্ট সবকিছু করবে, এবং তোমাদের আসলে রিকোয়েস্ট নিয়ে কাজ তোমাদের করা লাগবে না, আমি তোমাদের রিকোয়েস্ট সব মানে ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা আসলে যদি এটা ইউজ করতে না চাও অন্যটা ইউজ করলে তখন তোমাদেরকে সেভাবে তোমরা ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করতে পারবা, সমস্যা নেই, পারফেক্টলি ওকে, যে কোনো রিকোয়েস্ট তুমি ইউজ করতে পারবা। ওয়েবসাইটে গেলে তো আমরা স্ক্রিপ্ট গুলো রান করলে ডিরেক্টলি এরকমই হবে আপনার যেরকম হচ্ছে। হ্যাঁ, আমি তো নিজে আসলে এটা করে দেখে তোমাদেরকে দিছি, সবগুলা এরকমই হবে। তো স্যার আমরা স্যার যখন এটা কাজ করাবো তখন কি স্যার মানে এরকম যে আমরা জাভাস্ক্রিপ্ট গুলা অ্যাবাউট মিতে পোস্ট করার পরে হচ্ছে পোস্ট করবা, তারপর আমরা ডেমো দেখবো যে এটা এভাবে কাজ করতেছে। আলটিমেটলি তুমি যদি 4 নাম্বারটা ডেমো দেখাতে পারো, তার মানে আলটিমেটলি তুমি সবগুলা মোটামুটি তখন কভার করছো। জি স্যার, মানে আমরা 4টা স্ক্রিপ্ট নিয়ে হচ্ছে অ্যাবাউট মিতে পোস্ট করলে দেন এরকম ফাংশনালিটি হ্যাঁ হ্যাঁ, মানে কেউ যদি পুরোটা করো তাহলে আমরা হয়তো একবারে ডিরেক্টলি 4 নাম্বারটা দেখবো, কারণ 4 নাম্বারটার মধ্যে বাকিগুলো চলে আসছে। বার যদি কেউ পার্শালি করো, পার্শালি করলে প্রথম 3টা তখন দেখাবা কতটুকু করছো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? বাট ফাইল কিন্তু মানে তুমি পুরোটা করলো, ফাইল দিবা 4টা ফাইল জমা করবো এভাবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। টেস্ট করব এই সাইটে, তো এই সাইটে আমরা যদি টেস্ট করি তাহলে তো আসলে আমাদের একজনের ডেটা দ্বারা আরেকজন মানে আমরা নিজেরা এফেক্টেড না না না, এটা তো লোকাল মেশিনে, এটা তো তোমাদের প্রত্যেক লোকাল মেশিন। এই যে তোমাদের তো প্রথমে একটা কোশ্চেন করলাম না, যদিও এটা www, এটা কিন্তু তুমি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা তোমার এই www হলেও এই .comটা তোমার এখানে বাইন্ড করা হলো তোমার ডিএনএস এ, তোমার লোকাল আইপিতে বাইন্ড করা। তো আলটিমেটলি তোমার প্রত্যেকে তার পার্সোনাল কপির উপর কাজ করবে। এটার জন্য কি আমাদের কিছু করতে হচ্ছে নাকি এটা এরকমই কিছু অটোমেটিক? করা লাগবে না, তোমরা জাস্ট যেটা করবা এখানে তোমাদের এই যে অ্যাপাচি সার্ভারটাকে জাস্ট রান করবা, আর কিছু করা লাগবে না তোমাদের। সবকিছু এখানে রেডি করা আছে, অ্যাপাচি সার্ভারটা তুমি রান করবা, এরপর তুমি একবারে ওয়েবসাইটে ক্লিক করবা, দেখবা যে চলে গেছে ওয়েবসাইটে, এবং এখানে তোমার অ্যাডমিনের সব এই যে ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেয়া আছে। স্যার সার্ভারটা এমনি ব্যাকআপ রাখা যায় কিভাবে, মানে যদি ব্রোকেন হয়ে যায় কিছু করতে গিয়া? তুমি যেটা করতে পারো যে ইমেজ রাখতে পারো, তুমি একটা এবারে ইমেজ নিতে পারো। মনে করো তুমি অর্ধেক কাজ করলা, তুমি কাজ করে মনে করলা যে না আমার কাজটা এখন একটা স্টেবল অবস্থায় আছে, তখন তুমি একটা ইমেজ নিয়ে নিবা। এখানে তুমি তো এই দেখবা যে আমরা যখন সিড ল্যাবসে গাইডলাইন দিয়েছিলাম না একটা, যে কিভাবে ইনস্টল করবা, ওই গাইডলাইনের মধ্যে কিন্তু ইমেজ কিভাবে নিতে হয় বলা ছিল। তার মানে স্ন্যাপশট। হ্যাঁ, স্ন্যাপশট আর কি। বাট স্যার এটা তো অনেক মেমরি নিবে, মানে হচ্ছে এই মানে ওয়েবসাইটটার ডাটাবেস বা এগুলা কপি করে রাখার কোনো সিস্টেম আছে কি? এইটা তুমি হ্যাঁ করতে পারো। তোমার আসলে দেখো যে এখানে আমি একটা লোকেশন দিয়েছি তোমাদেরকে, এই যে তোমার দেখো কোথায় যেন আছে এটা, এই যে তোমার যে /var/www/xss/elgg, এই ফোল্ডারের মধ্যে মোটামুটি সব ডেটা আছে। বাট ওইটা আসলে তুমি এখান থেকে ওই ফাইলগুলো কপি করে আনলেও মানে ডেটাবেস ফাইলগুলো ঠিক কিভাবে চেক করে দেখি নাই, মানে এটা ওরা আসলে MySQL ইউজ করে। তুমি যদি সিডলাসে দেখো, সিডলাস MySQL ইউজ করে, এবং ওখানে মনে হয় ডেটাবেসের টেবিলের মধ্যে আছে, তো টেবিলগুলো তখন তোমার হয়তো পরিবর্তন করা লাগতে পারে। তোমার এখানে অনেক ক্লাস যত তুমি যেটা করবা, মানে আসলে এখানে তোমার মানে খুব বেশি মেজর চেঞ্জ করতে হবে না, হয়তো তোমার প্রোফাইল চেঞ্জ হইলো, তুমি তখন আবার চেঞ্জ করে নিলে আর কি, এটা খুব বেশি ঝামেলা হবে না আর কি। মানে কোনো রিকোয়েস্ট করে তোমার আসলে পুরো সার্ভারটাকে ব্রেক ডাউন করবে না, তুমি এটা শিওর থাকতে পারো। বাট তুমি চাইলে আমরা যদি স্যার এই ফোল্ডারে কপি রাখতে পারো, চাইলে ELGG ফোল্ডারে। স্যার আমরা যখন টেস্ট করব তখন তো এই প্রোফাইলগুলো চেঞ্জ হয়ে যাবে, পরে যখন আপনাদের দেখাবো তখন মানে কিভাবে আর কি। তখন তুমি মনে করো যে বাসায় টেস্ট করছো যে ববি, অ্যালিসার, তোমার চার্লি দিয়ে, তো তখন মনে করো তুমি পরে কি যেটা করতে পারো, তুমি ওই এদের অ্যাকাউন্টগুলোকে তখন তুমি আবার ওই সবগুলো আগে দেখা নিলা। তুমি ধরো যে ওই ধরো যে তোমার সবাই তো আর সবাই আলটিমেটলি কি করো, সবাই আলটিমেটলি স্যামিকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে না, তুমি এটাকে আলটিমেটলি তখন রিমুভ করে দিলা আবার প্রোফাইলে যেয়ে তারপর তুমি সার্ভার রিস্টার্ট দিলে কি এটা রিসেট হয়ে যাইতে পারে? এটা তুমি আসলে মানে এই যে আমাদের ডিপার্টমেন্টের পিসি গুলো যেটা করে যে ডিপ ফ্রিজ টাইপের ওরকম কিছু করার এখানে তুমি দেখতে পারো। তুমি যেটা করতে পারো আমার মনে হয় তুমি আসলে একটা এরকম মানে এই সাইটের একটা স্ন্যাপশট নিয়ে রাখো। স্ন্যাপশট নিয়ে রাখলে ওটাকে ধরো তুমি গুগল ড্রাইভে আপ করে রাখো স্ন্যাপশটটা, পরে তুমি আমাদের দেখানোর সময় স্ন্যাপশটটাকে তুমি আবার এটাকে রিস্টোর করে ফেললা, খুব বেশি মেমোরি খাবে না।
স্যার এটা কি স্যার সিডি উবুন্টুতেই করা লাগবেন নাকি স্যার সিডি মনিটর না করলে তুমি এই ইএলজি কিভাবে পাবো? তুমি আসলে তখন তুমি আসলে এইগুলাকে ইভেন বাই ডিফল্ট কিন্তু ইএলজি এক্সেস এটা কিন্তু হয় মানে করা যায় না, এটা কিন্তু বাই ডিফল্ট কিন্তু এটা তোমার এলাও করে না ইএলজি। এটা কিন্তু এই যে মড ভার্সন যেটা আমাদের এই মড ভার্সনে কিন্তু অনেক কিছু এরকম চেঞ্জ করে করে এটা অ্যাটাক করা যায় এরকম অবস্থায় আনা। তুমি যদি পুরোপুরি এটা করতে যাও তোমার এক সপ্তাহে একটা বড় টাইমে যাবে এগুলো সেটআপ করতে। ও স্যার থ্যাংক ইউ স্যার। এর থেকে বেটার তোমার সিডি মনিটর করা, বা তুমি যদি মনে করো তুমি পুরোটাকে এরকম সবগুলো দেখে দেখে চেঞ্জ করবা তাহলে তোমাকে তখন সব করতে হবে। এখানে দুইটা মেইন মানে ই আছে আসলে, আমরা তো দেখালাম মেইনলি এক্সেস অ্যাটাক, ডিফেন্ডটা কিভাবে করে, দুইটা ডিফেন্ড করা ওই এখানে আছে। একটা তোমাদেরকে অলরেডি দেখাইছি আমি, তোমরা খেয়াল করে করছো কিনা আমি তোমাদেরকে অলরেডি দেখাই ফেলছি একটা। আচ্ছা আগে অ্যাসাইনমেন্টে কোশ্চেনটা বলো, অ্যাসাইনমেন্টে কোনো কোশ্চেন আছে স্যার? তাহলে আমি ধরে নিচ্ছি অ্যাসাইনমেন্ট সবাই বুঝতে পারছো, অ্যাসাইনমেন্টে কোনো কোশ্চেন নাই। আচ্ছা তোমাদেরকে যে দুইটা যে মেজারের কথা বললাম, একটা মেজার হলো যে দেখো আমরা যখন এডিট প্রোফাইলে করি, আমরা যদি বাই ডিফল্ট যে এইচটিএমএল আকারে লিখতাম সবকিছু তাহলে কি হতো দেখো তো। ধরো যে আচ্ছা এটাকে আমি এটা বাদ দিলাম, ধরো যে আমি হ্যাঁ এটাকে মনে করো কপি করে আনি, এইচটিএমএল মোডটা তুলে দিতে হবে। ধরো যে আমি এটাকে এরকম ভাবে লিখলাম, লিখে আমি যদি এখন এটাকে সেভ দিই, সেভ দিলে তো কিছু হলো না আলটিমেটলি। আচ্ছা ওটা কি চেঞ্জ হতে পারছে? দেখো অ্যাবাউট কিন্তু পুরোটা চলে আসছে। আমি যখন এডিট প্রোফাইলে যাই, যে এডিট এইচটিএমএল দেখো দেখো ও কিন্তু পুরোটাকে তোমার মানে লেস দেন গ্রেটার দেন এরকম ফরম্যাটে নিয়ে গেছে কিন্তু। দেখো এখানে কিন্তু কোনো তোমার স্ক্রিপ্টের কোনো ইতি কিন্তু ডিরেক্টলি কিন্তু নাই। ও এটার মধ্যে আবার স্ক্রিপ্ট তোমার চলে আসছে, আগে থেকে ছিল এই কারণে এটাকে রিমুভ করে। এখন দেখো আমি যে লাস্ট যেটা পেস্ট করলাম সেটা কি ছিল, একটা তোমার গ্রেটার দেন ছিল, তোমার একটা কি লেস দেন ছিল, তারপর তোমার একটা স্ক্রিপ্ট লেখা ছিল, ওইগুলা কিন্তু আলাদা করে ফেলছে সে। তো তার মানে কি এটাকে এনকোড করে ফেলছে। তো আমরা যদি ইউজার থেকে ইনপুট নিয়ে সেই ইনপুটটাকে ডিরেক্টলি ডাটাবেজে না রেখে এইভাবে এনকোড করে রাখি তাহলে কিন্তু সমস্যাটা হবে না। তখন তখন যখন আমি ডেটাবেস থেকে ব্যাক করবো তখন আমি কিন্তু এই ডেটাটাকে তখন কিন্তু এটাকে আমি ডেটা হিসেবে ব্যাক করবো। বুঝতে পারছো? জি স্যার, এই ক্ষেত্রে তো তাহলে স্যার জাস্ট হচ্ছে গ্রেটার দেন লেস দেন এই দুইটাকে করলেই তো মেবি কাজ হ্যাঁ হয়ে এরকম যাবে। আরো কিছু মানে তোমার ইভেন তোমাকে সব চিন্তা করা লাগবে না যে এরকম অনেক লাইব্রেরিও আছে আর কি যারা আসলে এইগুলাকে নিয়ে এভাবে ইনপুট করে দেয়। ওই স্যামি ওয়ান যখন তোমার 2005-এ আসলো তার আগে তো মানুষ এগুলো তখন অত চিন্তা করে নাই। এরপর তো আসলে সবাই এখন এগুলো জানে কম। এখন আসলে অনেক লাইব্রেরি আছে যে লাইব্রেরি দিয়ে ইনপুট গুলোকে স্যানিটাইজ করে তারপর ডেটাবেজে রাখা হয়। তো মানে তোমার যে ব্লক টাইপের সাইট গুলোতে তখন তো আলটিমেটলি তখন কেউ আসলে অ্যাটাক করতে পারে না। এবং আরেকটা তোমার ই আছে প্লাগইন আছে আর কি। তো এখানে যে অ্যাডমিন অ্যাকাউন্ট আছে না, অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে এই প্লাগইনটাকে এখন তোমার ডিঅ্যাক্টিভেট করা আছে। এটা তোমার সম্ভবত মানে এইচটিএমএল কি সামনে একটা কোনটা তোমার এরকম একটা ই আছে প্লাগইন আছে, ওই প্লাগইনটাও তোমার একটা সিকিউরিটি দেয়। যখনই কেউ টাইপ করে তখন সে আসলে ওইটাকে সে চেক করে এই ট্যাগগুলোকে সে তখন স্ট্রিপ করে দেয় আর কি, বা এটাকে এনকোড করে দেয় আর কি। তো এটা হলো তোমার এক্সেস থেকে বাঁচার উপায়। আচ্ছা তো এক্সেস নিয়ে আর কোনো কোশ্চেন আছে? স্যার একটা আউট অফ দ্য বক্স কোশ্চেন ছিল, মানে বলো। মানে আমাদের স্যার আমি 4-5 জনের এরকম স্যার অনেকেরই মানে ভার্চুয়াল বক্সে সিডোমুন্টু ইনস্টল দেওয়ার পরে এটা ফুল স্ক্রিন হয় না, একদম ছোট একটা বক্স এসে থাকে। আচ্ছা ওইটাতে তোমার একটা সলিউশন আছে যেটা তোমার হলো এখানে হেল্পে যে তোমার একটা মনে হয় একটা ই আছে যে গেস্ট এডিশন ইয়া করা লাগে। এটা দেওয়ার পরে হয়নি। হ্যাঁ কোনো একটা জন্য টুল যেন ইনস্টল দেওয়া লাগে কোনো একটা জন্য, তাই না? এই গেস্ট প্যাক নাকি যেন ইনস্টল দেওয়া লাগে, ওটা স্যার ইনস্টল দিয়েছি তারপরে হয় না। তারপরেও হয় না। আচ্ছা তাহলে আসলে আমার পক্ষে এটা বলা কঠিন জিনিসটা। আসলে তোমরা ভিএমওয়ারে ট্রাই করছো জিনিসটা? মানে কেউ যদি এটা হয়তো মানে এটাতে তোমার ভার্চুয়াল বক্সের সমস্যা হয় তাহলে হয়তো ভিএমওয়ারে দেখতে পারো। আর না হলে আরেকটা কাজ করতে পারো, তোমাদের যদি যে এখানে তো সমস্যা তো মিলে যেটা যে বারবার আসলে তোমার যে এই টেক্সট ফাইলগুলোকে চেঞ্জ করা, তোমরা তো টেক্সটে চেঞ্জ করবা সেটা কপি করে নিয়ে যাবা, তুমি এই শেয়ারটাকে বাই ডিরেকশন রাখলা। যে ধরো যে এখানে যে ডিভাইস আছে এখানে একটা শেয়ারের অপশন আছে, শেয়ার ক্লিপবোর্ডটাকে বাই ডিরেকশন রাখলা। তাহলে তুমি তোমার উইন্ডোজেই সবগুলো কোড টোড লিখলা, বারবার জাস্ট কপি করে এখানে অ্যাবাউটে পেস্ট করলা এবং মাল্টিপল ট্যাব ওপেন করে নিবা এই ফায়ারফক্সে, জাস্ট পেস্ট করবা এবং চেক করবা। একটু কষ্ট হবে আর কি, কিন্তু ওইটা ছাড়া আসলে ঠিক মানে ওই গেস্ট প্যাক ইনস্টল ছাড়া আসলে আমার কাছে কোনো ভালো সলিউশন জানা নেই। স্যার বাই ডিরেকশনালটাও কাজ করে না। এটা আমারটাতে কাজ করে, আমি দেখছি যে আমারটাতে মোটামুটি কাজ করে এটা।
আমি যদি এটাকে কপি করে আনি, মানে মাঝে মাঝে আবার কাজ করে না, কিন্তু মোটামুটি জি স্যার, মানে মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না এরকম। হ্যাঁ, তাহলে এখানে যদি পেস্ট করি, এই দেখো কাজ করছে এই জিনিসটা। স্যার আপনার ভার্চুয়াল বক্স কত ভার্সন 6.1? এটা দেখতে আমি যে লাস্ট কত দিছিলাম, মানে আমার তো এখন আপডেট দিতে বলে মাঝে মাঝেই, দেখি কত আছে এখানে ভার্সন। স্যার এইটাতে স্যার কোনোভাবেই স্যার ফুল স্ক্রিন 6.1 মানে আনতে পারেনি স্যার, হ্যাঁ কেন জানি স্যার এটা আসেই না স্যার। আচ্ছা, আরো অনেক আমি সমস্যা আছে নিজে যখন স্যার, করি এই আমার জন্য স্যার বেশিরভাগই জিজ্ঞাসা আসে। করছিলাম আমি তো যে এটার সাথে এটা তোমাদের ছাড়া অন্য কোনটা ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, এটা ছাড়া কি ইউজ করা যাবে কিনা? মানে স্যার সি উবুন্টুতে স্যার, হ্যাঁ, মানে সিডি উবুন্টু অন্য বাদে বাকিটাতে সমস্যা, তোমাদের তো বললাম যে সিডি উবুন্টুতে কিন্তু সবগুলো এভাবে সেটআপ করা, মানে এই স্যার ভালনারেবলিটি গুলা। ফুল স্ক্রিন আসে না স্যার, তারপর স্যার বাই ডিরেকশনাল কাজ করে না। আচ্ছা, স্যার এটা তো অ্যাকচুয়ালি মানে সিড উবুন্টুর সমস্যা না, এটা ভার্চুয়াল বক্সের হ্যাঁ, সমস্যা। এটা তোমার হয়তো তোমার ভার্চুয়াল বক্সে ভার্সন সমস্যা হতে পারে। এই জন্য তুমি হয়তো মানে ভিএমওয়ার ট্রাই করতে পারো, ভিএমওয়ার দেখতে পারো, অথবা তোমার আসলে ভার্চুয়াল বক্সের মানে হয়তো কোনো আপডেটেড ভার্সন দিয়ে দেখতে পারো। ওকে স্যার। মানে এটা তোমার আসলে মানে যেহেতু অনেকেরই কাজ করে, অনেকের কাজ করে না, তার মানে আসলে তোমার আসলে মানে ভার্চুয়াল বক্স স্ন্যাপশট কোনো সমস্যা নাই, স্ন্যাপশট তো আমার ঠিক আছে, এটা ইমেজটা ঠিক আছে, ইমেজের সমস্যা তার মানে না আসে। আচ্ছা, তো তোমাদের কি সোফার কোন কোশ্চেন আছে এখানে? স্যার অফলাইনের বাইরে একটা কোশ্চেন করতাম স্যার, সেটা হচ্ছে স্যার ওই অ্যাটাক যে স্যার ছিল এসকিউএল ইনজেকশন, ওইটাও কি একই ভাবে কাজ করে মানে হ্যাঁ, এই ওটা মেকানিক? তোমাদেরকে দেখাবো আমি এখন। আর কোনো কোশ্চেন থাকলে বলো, এটা বাদে। না স্যার কিছু নাই। আচ্ছা, তোমাদের যদিও এটা তোমাদেরকে আসলে মেইনলি আমাদের টার্গেট ছিল এটা অনলাইন নেয়ার, যে তোমাদেরকে সিএসআরএফ, তারপর স্কিল ইনজেকশন এবং এক্সএস এর সবগুলোকে দেখাই দিব, এরপর এক একটা গ্রুপকে এক একটা জিনিস দিয়ে অনলাইন দিব। তো অনলাইন তো দিলাম না, তোমাকে একটা সিঙ্গেল অ্যাসাইনমেন্ট গেছে, বাট যেহেতু তোমার সিকিউরিটি কোর্স করতেছো, তো আসলে এই বেসিকগুলো তোমাদের জানা দরকার। তো আমি তোমাদেরকে মানে এই জাস্ট 15 মিনিটসে একটা তোমার স্কিল ইনজেকশন একটা ওভারভিউ দিব। এটা হলো আমাদের এসকিউএল ইনজেকশনের ফোল্ডারে যে ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো। তো আমরা যদি দেখি, ধরো যে এখানে তোমার কি কি আছে, যে আনসেফ হোম, ধরো যে আমরা আনসেফ হোমটাকে দেখি, ধরো এটাকে করি, সেগুলো আমি দেখেছি তোমার var/var/www/ এটা আমরা দেখছি আর কি, তোমাদের সব কথা দেওয়া আছে এটা। আচ্ছা, তো দেখো এখানে হোমে কি হয়, তো আমরা যদি এই ওয়েবসাইট যাই, এই ওয়েবসাইট তোমার যে এসকিউএল যে www.seedlab.sqlinjection.com এরকম একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে। আমরা যে ওয়েবসাইটে আসি, এইটা হলো আমাদের একটা প্রোফাইল। স্যার তো এইটাও কি মানে আমাদের ওই লোকাল হোস্টে রান করতেছে? সব লোকাল রান করতেছে, সব তোমাদের এখানে দেওয়া আছে, সিড ল্যাবে সব দেওয়া আছে। তো এইখানে দেখো, তো এই যে হোম পেজ, এই হোম পেজের কোডটা যদি আমরা একটু দেখি, এইখানে যেইটা তোমার করছে এই যে ডেটাবেসের কানেকশনটা দেখো, এখানে কি করছে, যে সিলেক্ট আইডি নেম ইআইডি স্যালারি বার্থ ডেট ফ্রম এত, এই যে এইগুলো সিলেক্ট করো ফ্রম ক্রিডেন্সিয়াল হোয়ার নেম ইকুয়াল টু ইনপুট ইউজার নেম, পাসওয়ার্ড ইকুয়াল টু হ্যাশ পাসওয়ার্ড। অর্থাৎ সে যেটা করবে, তুমি এখানে একটা ইনপুট দিবা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিবা, সে পাসওয়ার্ডটাকে নিয়ে ওর একটা ফাংশন আছে SHA-1 ফাংশন, সেই SHA-1 ফাংশন দিয়ে হ্যাশ করতেছে। এর উপরে কোনো জায়গায় করতেছে আর কি, দেখে দেখে নিও তোমার যদি ইচ্ছা থাকে আর কি, মানে মেইনলি ওটাকে জাস্টই করতেছে। আর ইনপুট যে নেমটা, ওইটাকে ডিরেক্টলি তুমি যে ইনপুট দিছো, কোনো প্রকার ওটাকে যাচাই বাছাই না করে ওই র ইনপুটটাকে বসাই দিতেছে, বসাই দিয়ে ডেটাবেসে কোয়েরি করতেছে। এখন আমরা এই কোয়েরিটাকে একটু কপি করে এটা নোটপ্যাডে নিয়ে আসি। ধরো আমি এখানে একটা নোটপ্যাড খুললাম, এই কোয়েরিটাকে আনলাম, আচ্ছা কপি তো করি নাই। এখন এটা মনে করো আমার কোয়েরি, তো এটা যদি আমার একটা কোয়েরি হয়, আমি এই কোয়েরিটাকে কিন্তু এইভাবে চেঞ্জ করে দিতে পারি, যে ধরো আমি কোয়েরিটা তোমার যাবে, এই সিলেক্টটা তো মনে করো যে বাদ গেল, এটা তো আসলে এক্সিকিউট হবে না, ও আসলে চিন্তা করবে এটা নিয়ে। তো আমি মনে করো যে এখানে কি করলাম, আমি ইনপুট নামের জায়গাতে এরকম একটা এমটি দিলাম, দিয়ে এখানে দিলাম যে তোমার সেমিকোলন, সেমিকোলন মানে কি, এন্ড অফ এসকিউএল স্টেটমেন্ট, যেটা হ্যাশ দিলাম। তাহলে যেটা হবে দেখো, যে নেমের পরে বাকি যে পার্টটা ছিল, এই এন্ড যে পার্টটা ছিল, এটা মনে করো যে মেইন কোয়েরি ছিল,
এটা মনে করো মেন কোয়েরি ছিল। তো আমরা নরমালি যেটা করি এখানে মনে করো যে দি এলিস দি দেওয়ার পর এখানে বাকিটা পাসওয়ার্ডটা আসে, এসে নিয়ে পুরোটাকে ম্যাচ ট্যাচ করে কাজ টাজ করে। তো এখন মনে করো যেটা হবে যে, এবং দেখো সব শেষে একটা সেমিকোলন আছে, যে এটার বা তোমার যখন আসলে তোমার এসকিউএল স্টেটমেন্ট ব্যাক এন্ডে যখন মাইএসকিউএল এক্সিকিউট করে তখন সেটা সেমিকোলন দিয়ে নেয়। তো আমরা সেমিকোলনটাকে ইনপুটের মধ্যে দিলাম, ধরো যে অ্যালিস দিয়েই সেমিকোলন দিলাম, যে অ্যালিস দিয়েই ধরো যে সেমিকোলন দিলাম। এখন সেমিকোলন দিলে কি হবে, এই পার্টটা তখন কি পুরোটাই এখানে শেষ হয়ে গেছে না, কিন্তু এখানে তো এক্সট্রা আবার কথাবার্তা আছে, এটা থেকে তখন তো আবার সিনট্যাক্স এরর দিবে। এই জন্য আমি এখানে কি করলাম, একটা হ্যাশ দিয়ে দিলাম। দিলে আমার ব্যাক এন্ডে যে ডেটাবেস ইঞ্জিন ও যেটা মনে করবে যে এইটুকু আমার মেইন কোয়েরি আর এইটুকু একটা হলো আমার কমেন্ট, এবং ও তখন জাস্ট অ্যালিস নামটা পাইলেই পাসওয়ার্ডটা দেখবে না, সে ডিরেক্টলি তখন সব রিটার্ন করে দিবে। কেমনে হয়, আমরা ধরো আমি কিন্তু নিজে আসলে এইটার অ্যালিসের পাসওয়ার্ড জানি না, হয়তো সিরিয়াস হবে, আমি তারপর শিওর না, হয়তো ওই একই পাসওয়ার্ডই হবে আর কি। তো আমি দিলাম যে ধরো যে অ্যালিস, তারপর এই যে কোডটা কমপ্লিট করলাম। এটা কি হয়, কেন দিলাম, এইখানে দেখো ঘটনাটা কি ঘটছে। আমাদের কোয়েরিটা করেছিল এই যে আমাদের আনসেফ হোমে কি করছে দেখো, সেটাকে করছে করে দেখো এটা সেমিকোলন না, এই পর্যন্ত আসছে, আসার পরে কি ইউজার নেম দিছে না, তাহলে দেখো এই পর্যন্ত আসার পরে কিন্তু তোমার ইনপুট নেমটা নিবে। তো আমি এখন এই পর্যন্ত আসি, আর আমি ইনজেক্ট করলাম কোনটুকু, এইটুকু, এটা কপি করে আনি। এই তাহলে এখন যেটা করবে যে প্রথমটা তো একটা তোমার ফার্স্ট কোড ছিল, এই ফার্স্ট কোডটা ওটাকে ক্লোজ করলো, ক্লোজ করার পরে এসকিউএল স্টেটমেন্টটাকে শেষ করলো, করার পরে বাকি সবগুলোকে কমেন্ট করে দিছে। তোমরা কি কোয়েরিটা বুঝতে পারছো, এই কোয়েরিটা কি আসলে ফেটাল কিনা আমার সিকিউরিটির পাসওয়ার্ড থেকে? জি স্যার। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি, পাসওয়ার্ড না দিলেও আমি অ্যালিস এর অ্যাকাউন্টে লগইন করে ফেলতে পারছি। তাহলে আমি এখন অ্যাডমিনের অ্যাকাউন্টে লগইন করতে পারি। সিমিলারলি অ্যাডমিনটাও দিলাম একই হবে, অ্যাডমিন অ্যাকাউন্টে লগইন করতে পারছি। তো এই লগইনটা তাহলে করা গেল, তার মানে এটা আসলে আমরা সাকসেসফুলি এসকিউএল ইনজেকশন করতে পারলাম। এখন করে কি আমরা এখানে থামবো না, আমরা আরো দেখবো কি করা যায়। ধরো এডিট প্রোফাইল, তো এডিট প্রোফাইলের এখানে যেটা আছে যদি তোমাদেরকে দেখায়, এটা আনসেফ, এটা মনে হয় আনসেফ এডিট ব্যাকএন্ড। তো এটা হলো যে ব্যাকএন্ডের একটা আনসেফ এডিট। এখানেও কিন্তু দেখো কোনো প্রকার ভেরিফিকেশন করা হয় নাই, সে জাস্ট সবগুলাকে নিচে নিয়ে এরকম পর পর দিয়ে গেছে। এখানে যে নিকনেম আছে দেখো, যে এখানে ইনপুট নিকনেম, আমরা কি এটার উপরে সিমিলারলি এক্সপার্ট করতে পারি না? চিন্তা করো, একই তো কাজ হবে, যেহেতু এখানে আপডেট। তো আমরা যে আপডেট ক্রিডেন্সিয়াল সেট নিকনেম, আমরা যদি এখন এইখান থেকে যদি এই নিকনেমটাকে যদি আমরা এক্সপার্ট করে বাকিটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে কি ইচ্ছা মতো আমরা আমাদের ফিল্ডগুলোকে তখন টুইস্ট করতে পারবো। তো এখন দেখো এখানে কি কি ফিল্ড আছে, এখানে ফিল্ড আছে কি নিকনেম, ইমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার। আমি কি আমার স্যালারি বাড়াতে পারি না, কিন্তু এখানে কিন্তু আমার স্যালারি কোনো অপশন নাই কিন্তু। তো আমি মনে করি আমার স্যালারিতে হ্যাপি না, আমি দেখি আমার কারেন্ট স্যালারি কত আছে, আমার কারেন্ট স্যালারি হলো 50,000, এত কম টাকায় আমার হবে না। তো আমি যেটা করবো, আমি নিকনেমে গেলাম, ধরো যে এখানে আমি এরকম একটা কোয়েরি চালাই দিলাম, যে নিকনেমটাকে কমপ্লিট করলাম, কমপ্লিট করে কমা দিয়ে স্যালারি ইকুয়াল 50,000, এবং এরপরে মনে করো যে বাকিটা আমাদের হইতে থাকলো, সমস্যা নাই। মানে এরপর তো তোমার মানে আমাদের তো বাই ডিফল্ট একটা ফার্স্ট কোড ছিল, ওটা মনে করো কনফার্ম করলো, তারপরে মনে করো সে বাকিগুলোকে হলো। তার মানে আলটিমেটলি যেটা হবে যে এখানে পুরো কোয়েরিটাই চলবে, মাঝখান দিয়ে একটা স্যালারি ফিল্ড অ্যাড চলে আসবে আর কি। মানে এই কোডটা শেষ হবে, পুরোটা চলবে, মাঝখান দিয়ে একটা স্যালারি ফিল্ডটা চলে আসবে এখানে। বা তুমি চাইলে এখানে আসলে এখানে তুমি এটাকে ওই হ্যাশ দিয়ে কমেন্ট আউট করতে পারতা। তো আমরা যেটা রান করার পর দেখো, আচ্ছা আমি তো ওই একই রাখছিলাম, এটা চেঞ্জ করতে হবে। ধরো যেটা আমি এটা ধরো যে করে দিলাম যে এখানে 1 দিলাম, এখানে 0 বাড়াই দিলাম, 1 লাখ টাকা স্যালারি করে দিলাম।
এখন দেখো স্যালারি বেড়ে গেছে। এইটাই কিন্তু আসলে এসকিউএল ইনজেকশন। এবং এটাতে আমরা আরো খারাপ কাজও করতে পারি। আরো খারাপ কাজ কি ধরনের হতে পারে, যে শুধু আমি নিজের স্যালারিটা বাড়াই সন্তুষ্ট না, আমি চাই যে ববি স্যালারি ববি আর কম পাক। আমি ববি স্যালারিটাকে ধরো যে এখন করে দিলাম যে 1 টাকা করে দিই। স্যালারি ইকুয়াল টু 1 হোয়ার নেম ইকুয়াল ববি দিয়ে এন্ড করে দিছি, শেষ দিয়ে তারপর এটাকে এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পরে এখন আমার স্যালারি ঠিকই আছে, ববি যখন তার অ্যাকাউন্টে ঢুকলো ববি দেখলো স্যালারি কমে গেছে, 1 টাকা হয়ে গেছে মাত্র। এটাই মূলত তোমার এসকিউএল ইনজেকশন। তো হ্যাঁ, তোমাদের কোনো কোয়েরি থাকলে বলো। আমি স্যার query এটা দেখাইলাম। প্রতিরোধ করার উপায়? আচ্ছা, আর কোনো কোয়েরি? স্যার যেটা হচ্ছে স্যার এখানে স্যার সেমিকোলন দিকে আরেকটা অ্যাডিশনাল কোয়েরি লিখলে ওইটা চলবে? না, ওটা তোমার মাইএসকিউএল আই নামে একটা ই আছে। মাইএসকিউএল যখন ইউজ করে তো মাইএসকিউএল আই ওটা বাই ডিফল্ট তোমার একটা রিকোয়েস্টে মাল্টিপল কোয়েরিজ তোমার সে অ্যালাউ করে না। বাট অন্য কোনো ডিবি করে কিনা আমি ঠিক শিওর নাই, যে মাইএসকিউএল আই যেটা ও করে না, ওইটাকে সাপোর্ট করে না। ট্রাই করে দেখতে পারো, তোমরা সিডি বন্ধুতে ট্রাই করতে পারো, এটা করবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে স্যার, সার্ভার থেকে কি কোনোভাবে দেখা যায় কিনা যে কি এসকিউএল রিকোয়েস্ট যাচ্ছে? না, সার্ভার থেকে তুমি তো যখন এটাকে দিছো, এইটা তোমার সার্ভার তখন আসলে এটাকে পুরোটাকে এক্সিকিউট করা শুরু করে দিবে। মানে স্যার ক্লায়েন্ট সাইড থেকে আমি এটা তো স্যার হচ্ছে আমি টেক্সট ফাইল থেকে দেখতেছি যে মানে কি কি আছে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটা তো তুমি আসলে গেস করবা, তুমি চিন্তা করবা যে হয়তো এদের একটা রকম মানে ভালনারেবল থাকতে পারে, তখন তুমি চালা চালা দেখলা যে এটা চলে কিনা। বা স্যার আমি হচ্ছে জানি না যে হচ্ছে অ্যাকচুয়াল এসকিউএল কোয়েরি এটা কি ছিল। হ্যাঁ, তুমি যখন মানে ধরো তোমার যেটা কমনলি যেটা হয় লগ ইন যে স্ক্রিনটা, এই জন্য তোমার অ্যাটলিস্ট জিনিসগুলো তোমার কঠিন মনে করো, যে জিনিসগুলো তোমার অনেকগুলো চিন্তা করতে হয়, অনেক কিছু গেস করতে হয়, বা মানে কোয়েরির ফরম্যাট দেখে তুমি যে পোস্ট রিকোয়েস্ট দিছো, জেনারেলি যেটা হয় যে পোস্টে যে ফিল্ডগুলোতে নেমগুলো থাকে, ওই নেমগুলো তোমার মনে করো ডেটাবেজের নেম থাকে, ওখান থেকে গেস করা এরকম মানে গেস ওয়ার্ক করে জিনিসগুলো আসলে বের করতে হয়। তো বাই ডিফল্ট যদি তুমি চিন্তা করতে পারো যে একটা লগ ইন পেজ তো অলওয়েজ তোমার ইউজার নেমটা নেয়, তো তুমি যদি অলওয়েজ ইউজার নেমের মধ্যে যে আমি যেটা করলাম যে অ্যালিস যেটা করলাম যে অ্যালিস কোলন তারপর হলো তোমার সেমিকোলন হ্যাশ, তো তুমি মনে করো 100টা ওয়েবসাইট চালাই দেখলা, তাদের মধ্যে কোনো একটা যদি ভালনারেবল হয় সে কিন্তু তখন ফেসে যাবে আর কি, সে কিন্তু তখন তোমাকে অ্যাক্সেস দিয়ে দিবে। জি স্যার, বুঝতে পারছি। এখন এটা প্রতিরোধের উপায় কি, তো এটা যদি একটু তোমাদেরকে দেখাতে হয়, মিনিট। তো এসকিউএল কোয়েরি যখন তোমার কাজ করে তখন যেটা হয় যে কোয়েরিটা আসে, আশেপাশে সেটাকে অপটিমাইজ করা হয়, অপটিমাইজ করে কম্পাইল করা হয়, কম্পাইল করা মানে এটা এখন বাইনারি ফরম্যাটে আছে কোয়েরিটা। এরপর তোমার যে ডেটাবেস ইঞ্জিন সে যখন এটাকে তোমার একবার ডিরেক্ট তখন সেটাকে তোমার এক্সিকিউট করবে, কিন্তু এক্সিকিউট করার আগে সে বাইনারিতে কনভার্ট করে নিবে। তো তুমি যখন এরকম র কোয়েরি দাও, আমরা যেটা একটু আগে যখন দেখলাম যে একবারে ডিরেক্টলি তুমি ফিল্ডগুলো থেকে রিড করে আনছো, তখন যেটা করে তুমি যখন এক্সিকিউট করতে তখন তুমি যখন তুমি যে কোয়েরিটা এখন প্রিপেয়ার করবা, কই জানো গেল এখানে, হ্যাঁ, তুমি যখন কোয়েরিটাকে প্রিপেয়ার করবা যে এসকিউএল ইকুয়াল টু সামথিং যখন দিবা, তখন কিন্তু তোমার আলটিমেটলি মানে এটা পুরোটা তখন ডেটা নিয়ে ডেটা সহ পুরোটাকে বাইন্ড করে বাইনারি করে ফেলবে। বুঝতে পারছো? তুমি যখন এইভাবে দিবা তখন ওর ডেটা সহ পুরো কোয়েরিটাকে নিবে, এই ফরম্যাট সহ নিয়ে একদম পুরোটাকে একবারে বাইনারি করে ফেলবে। তাহলে কোড এবং ডেটা এখানে এমবেডেড এই বাইনারিতে, পরবর্তী চেঞ্জ করার কোনো উপায় নাই। এখন যখন ডেটাবেস ইঞ্জিনে যাবে সে তখন ওটাতে এফেক্টেড হবেই। বাট তুমি যখন এখন তোমরা তো অনেকে জানো অলরেডি এটা, যে আমি শিওর তোমরা অনেকেই অনেক ভালো কাজ করো, তোমরা জানো যে কিভাবে এটা প্রিভেন্ট করে। তো এখন বলো তো আসলে প্রিভেন্ট করার সময় তোমরা কিভাবে প্রিভেন্ট করো তোমাদের নিজেদের অ্যাপ্লিকেশন গুলোতে, তোমরা কিভাবে কাজ করো? স্কিমা ভ্যালিডেশন। কি করো? স্কিমা ভ্যালিডেশন। স্কিমা ভ্যালিডেশন করো। আর কেউ কিছু করো? ফরম্যাট স্ট্রিং কেউ নাম শুনছো? ফরম্যাট স্ট্রিং? জি স্যার, মানে ওই ওগুলিকে মানে যেই প্যারামিটার গুলি আসে ওগুলিকে স্যার চেক করি যে মানে আমি যে নাম্বার চাই নাম্বারই আছে কিনা, বা ওখানে কোনো এক্সট্রা অন্য কোনো ক্যারেক্টার আছে কিনা। হ্যাঁ, ম্যানুয়ালি সবগুলো চেক করি প্যারামিটার। ওটা হ্যাঁ, ওটা তো একটা ইনপুট ভ্যালিডেশন হতে পারে যে ওটা আসলে নাম্বার কিনা, ওটা ওয়ে। বাট মানে খুব মানে যারা পিএইচপি ইউজ করে বা এই ধরনের কাজ ইউজ করে তো সবার লাইব্রেরি থাকে, তো খুব মানে কমনলি ফরম্যাট স্ট্রিং করলে সুবিধা কি দেখো। ফরম্যাট স্ট্রিংটা কি করলাম, আমি প্রথমে কোয়েরিটা লিখলাম, এখানে দেখো কই যেন আছে, এই যে হ্যাঁ, আমি প্রথমে কোয়েরিটা লিখলাম। যখন আমি কোয়েরি লিখলাম তখন কিন্তু কোনো ডেটা দিই নাই আমি। দেখো কানেকশন প্রিপেয়ার, এর মধ্যে কোনো ডেটা আছে? জাস্ট কি সবগুলো প্লেস হোল্ডার না? সবগুলো কি কি কোশ্চেন মার্ক না?
জি স্যার, প্লেস হোল্ডার। সবগুলা কিন্তু করছে না, কোনো প্লেস হোল্ডার, এখানে কিন্তু কোনো ডেটা এখানে নাই। যখন আমি বাইন্ড কল করব তখনই কেবলমাত্র এই ডেটাগুলা এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় যে বাইন্ড হবে। এখন দেখো যখন ব্যাক এন্ডে কোয়েরিটা এক্সিকিউট হয় তখন যেটা করে, তুমি যদি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট করো তখন সে ওই প্রিপেয়ার্ড স্টেটমেন্ট নিয়েই কম্পাইল করে ফেলে, মানে ডেটাকে প্লেস হোল্ডার এই চিন্তা করে বাইনারিতে কনভার্ট করে ফেলছে। তার মানে কিন্তু ডেটা সহ কিন্তু সে কিন্তু তোমার পুরোটাকে মানে বাইনারিতে কনভার্ট করে নাই। বাইনারির মধ্যে এখন কি আছে, ডেটার জায়গাতে প্লেস হোল্ডার আছে। কম্পাইলটা কিন্তু শেষ, এখন কিন্তু তুমি ইচ্ছা করলে কিন্তু কোডে কোনো কমেন্ট করতে পারতেছো না। আগে তুমি যেমন কোডের একটা পার্টকে তুমি কমেন্ট করে দিলা, এখন তুমি চাইলে এটা করতে পারবে না। এখন তোমার কোডের স্ট্রাকচার ফিক্স, এখন তোমার মানে কোয়েরির ফরম্যাট ফিক্স, তুমি জানো কোয়েরিতে সিলেক্ট আছে এখানে, হোয়ার আছে এখানে, এগুলো সব এখন ফিক্সড। জাস্ট ডেটাগুলো জায়গাতে বলা আছে প্লেস হোল্ডার। এরপর যখন তুমি বাইন্ডটাকে কল করবা তখন সে ওটাকে তুমি মানে যত উল্টাপাল্টা ক্যারেক্টার দাও না কেন সবগুলাকে সে আসলে ডিরেক্টলি স্ট্রিং মনে করবে, স্ট্রিং বা সামথিং মনে করবে, করে ওই ডেটা ফরম্যাটে বসাবে, শেষ। কোনোভাবে এখন আর তোমার এটা ইনজেকশন করতে পারবে না। তো সে আলটিমেটলি যখন এক্সিকিউট করবে তখন সে ওই ডেটাটাকে স্ট্রিং হিসাবে দেখবে। তুমি যদি হ্যাশ দাও ওর মধ্যে, তুমি যদি সিঙ্গেল কোড দাও, ওইটাকে সে তুমি পুরোটাকে সে একটা, তখন আমি যদি মনে করো যে এখন দিলাম যে এইটাকে আমি যেমন অ্যালিস দিয়ে খুব সুন্দর মতো নাম টাম দিলাম, ধরো লগ আউট করি, তো আমি যখন দিলাম যে আমি যদি পুরোটাকে এরকম ভাবে দিই তখন ওই পুরাটাকে তখন একটা ইউজার নেম মনে করবে, ইউজার নেম মনে করে ডেটাবেজে এই পুরা তোমার কোলন হ্যাশ এই সহ একটা ইউজার নেম খুঁজবে, খুঁজে কিছু পাবে না এবং দেখবে পাসওয়ার্ডও নাই, এরর দিয়ে দিবে। আচ্ছা কেউ কি বুঝতে পারছো? জি স্যার, মানে ওই যে আমরা সিতে স্যার যেরকম %d যেমন ইউজ করতাম প্লেস হোল্ডার হিসেবে, অনেকটা কাইন্ড অফ ফরম্যাট স্ট্রিং, বাট ওটাতে তুমি যদি এভাবে ইউজ করো তখন ওই ভ্যালুগুলোকে বাইন্ড করার আগে এটা কম্পাইল করে ফেলে। সো আলটিমেটলি কোয়েরির ফরম্যাট কোনোভাবে চেঞ্জ হবে না, জাস্ট পরবর্তীতে ডেটা আসবে প্লেস হোল্ডার হিসাবে। এটা হলো এসকিউএল ইনজেকশনের প্রিভেনশন। আর অনেক আছে, তোমরা যেমন বললা যে আসলে তুমি চাইলে নিজেই ইনপুটটাকে ভ্যালিডেট করতে পারো, এটাও একটা ইনপুট ভ্যালিডেশন খুব গুড প্র্যাকটিস, অলওয়েজ তোমরা ইনপুটটাকে ভ্যালিডেট করা উচিত যখন তুমি যে ইনপুটই পাও। মানে স্যার এক্সএসএস এর মতো কি এসকেপ করে দিতে পারবো এখানে? এসকেপ বলতে হ্যাঁ, তুমি ওটা এখানে চেক করতে পারো যে তুমি মানে এরকম স্পেশাল ক্যারেক্টার আছে কিনা দেখতে পারো। বাট মানে তোমার আসলে এগুলো লাইব্রেরি সাপোর্ট এখন সবগুলোরই আছে, এখন সবকিছু তোমার লাইব্রেরি সাপোর্ট দেয়া থাকে। এক্সএসএস মানে ওই এক্সএসএস এসকেপ আর এই ফরম্যাট স্ট্রিং এই দুটোর মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কি? একটু জোরে বলতে, আমি শুনতে পারি না, তোমার মাইক্রোফোনটা কাছে নিয়ে জোরে বলো। এসকেপ আর ফরম্যাট স্ট্রিং এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্যটা কি আসলে? মানে ওইটা তো তোমার আসলে ওখানে তো গ্রেটার দেন লেস দেন এই সাইনগুলো থাকে, ওইগুলো থেকে বোঝা যায়। এখন সেরকম তো সিমিলারলি এসকিউএল তোমার একটা এসকিউএল কোয়েরিরও তো কিছু স্পেসিফিক ক্যারেক্টার আছে। যেমন আমি এখানে যদি একটা তোমার কোয়েরির মধ্যে আমি যদি একটা তোমার কোলন দিই, তার মানে কি আলটিমেটলি আমি তো এই কোয়েরিটাকে এন্ড করে ফেলতেছি। তো এরকম কোন স্পেশাল ক্যারেক্টার আছে কিনা এগুলো চেক করা আসলে আলটিমেটলি কাজ। কিন্তু ফরম্যাট স্ট্রিং যেটা করে ও এগুলো চেক টেক করে না, ও এই পুরোটাকে স্ট্রিং মনে করে একটা, মানে ও তখন এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে স্পেশাল ক্যারেক্টার হিসেবে চিন্তা না করে এই পুরোটাকে স্ট্রিং মনে করে তখন। এটা মেনলি ফরম্যাট স্ট্রিং এর সুবিধা, যে তুমি যদি বলো স্ট্রিং থাকবে এখানে, তাহলে ও যখন যেটা করবে যে এটাকে স্ট্রিং হিসাবে এটাকে যখন ভাগ না করে এই পুরোটাকে স্ট্রিং ধরবে, ও তখন যেটা করবে যে এটাকে একটা স্ল্যাশ ফার্স্ট কলন দিয়ে নিবে, তাহলে সবাই বুঝবে যে এটা তাহলে ফার্স্ট, মানে তাহলে আলটিমেটলি তোমার আসলে এটা মানে স্ট্রিং এর এন্ড মিন করতেছে না, এটা মিন করতেছে যে এটা আসলে একটা তোমার মানে স্ট্রিং এর একটা পার্ট। এই আর কি ফরম্যাট স্ট্রিং যে কাজটা করে মেনলি। স্যার এখানে কি বাইন্ডটা স্যার ফরম্যাট স্ট্রিং এর চেয়ে বেটার পারফরম্যান্স দেয় বা ভালো কাজ মানে করে? বাইন্ড আলটিমেটলি ওই কাজটা করছে, মানে তুমি এটা প্রথমে স্ট্রিং ফরম্যাট বলে দিছো, বলে দেওয়ার পরে সেই ফরম্যাট অনুযায়ী তোমার ডেটাবেস ইঞ্জিন এটাকে আগে থেকে বাইনারিতে কনভার্ট করে রাখছে, মানে কম্পাইল করে রাখছে কোয়েরিটাকে। বাট বলছে ডেটাগুলো পরে আসবে। এখন যখন তুমি বাইন্ড দিবা তখন সে কি করবে, ওই ডেটাগুলোকে এনে প্লেস হোল্ডার হিসেবে বসাবে আর কি। জি স্যার, বুঝতে পারছি এটা। আর কোনো কোয়েরি কি আছে? আচ্ছা, আর মনে হয় কোনো কোয়েরি তোমাদের নাই। আচ্ছা, আর আমরা 8-10 মিনিটস একটু সিএসআরএফ দেখবো। আসলে একদিন যদি অনেক দেখা যাচ্ছে, বাট আসলে আজকে পরে তোমাদের সাথে কোনো কমন ল্যাব পাওয়া যাবে না। তো আজকে তোমাদের টিউটোরিয়াল সেশন আজকে শেষ। তো আমি জাস্ট 10 মিনিটস 15 মিনিটস নিয়ে এটা একটু এক্সপ্লেন করবো সিএসআরএফ। এটা খুব অল্প পরিমাণ দেখাবো, বাট
এটা তোমরা পরবর্তীতে যখন ভিডিওটা পাবা চাইলে চাইলে তোমার যদি মনে করো ইন্টারেস্ট আছে তখন তোমরা ফ্রি টাইমে ভিডিওটার এই স্পেসিফিক পার্টটা প্লে করে তখন তোমরা এটা তখন আবার দেখতে পারবা। আমি জাস্ট মানে জাস্ট টাচ করে যাই জিনিসটাকে। আচ্ছা সিএসআর কি করে এটা কি তোমাদের মাথায় আছে কারোর এই মুহূর্তে? ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি কি হয় যে কিন্তু অন্য সাইটে জিনিস অন্য সাইটে মনে করো তোমার দুইটা ট্যাব, এই ট্যাবে তুমি ফেসবুকে আসো আর এই ট্যাবে তুমি মনে করো যে আমার একটা বানানো খারাপ ওয়েবসাইটে আসো, যেটা মনে করো যে একটা ওই ভালনারেবল ওয়েবসাইট। তুমি যখন ফেসবুকে যাবা তখন ফেসবুক কি তোমাকে কুকি দিয়ে ট্র্যাক করতেছে না? তোমার কুকি এটা। তো এখন তুমি যখন ফেসবুকে রিকোয়েস্ট পাঠাও ফেসবুকের সার্ভারে তখন কি রিকোয়েস্টের সাথে কি যায়? কুকিটা চলে যায়। এটা যায়। তো এখন মনে করো যে ব্রাউজার যদি দেখে যে সাপোজ তোমার ব্রাউজারটা এরকম ভাবে কাজ করে, সে দেখলো টার্গেট কি ফেসবুক, তাহলে ফেসবুকের কুকি নিয়ে ধরো বসায় দাও, কিন্তু সোর্স দেখলো না। এখন মনে করো আমার এটা অ্যাটাকিং ওয়েবসাইট, তো আমি কি করলাম, আমি এখান থেকেও তোমার নাম দিয়ে ফেসবুকে একটা রিকোয়েস্ট পাঠালাম এবং আমি ফেসবুকের টার্গেট দিলাম ধরো যে অ্যাড ফ্রেন্ড এরকম, মানে আমি এই যে কাজটা আমরা এক্সেসে করলাম ওইটাই মনে করে এখানে করলাম এবং আমি মনে করো যে এখানে তোমার ই করলাম যে এটার সাথে আমি টার্গেটে বললাম যে http facebook.com/addfriend, তারপরে হয়তো প্যারামিটার হিসেবে দিয়ে দিচ্ছি অনেক কিছু। এখন তোমার ব্রাউজার যখন দেখবে টার্গেট কি ফেসবুক, ও বল তাহলে নাও ফেসবুকের যে কুকিটা আছে বসায় দাও। তো এটা তো সমস্যা একটা। তাহলে এইটাই ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, যে ফেসবুক না হয়েও অন্য কোনো সাইট ফেসবুকের মতো আচরণ করতেছে। এটা কি আলটিমেটলি ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। তাহলে এরকম হতেই পারে আমি একটা লিঙ্ক কাউকে দিলাম, সে সেই লিঙ্কটা ক্লিক করলে তার ফেসবুক প্রোফাইল থেকে সব সে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবে। আরো খারাপ, সে মনে করে একটা টাকা পয়সা লেনদেনের ওয়েবসাইট আছে, সেখান থেকে আমার লিঙ্কে ক্লিক করলো, তার অ্যাকাউন্ট থেকে সব টাকা আমার লিঙ্কে চলে আসলো, আমার অ্যাকাউন্টে চলে আসলো। তাহলে কি মানে ক্রস সাইট রিকোয়েস্ট কি অরিজিন হতে যাওয়া উচিত? না স্যার। তাহলে এটা মানে এই ব্রাউজার থেকে এটা আসলে ব্লক করা উচিত, ক্রস সাইট রিকোয়েস্ট হতে পারবে না। তো এখন এটা ব্রাউজার এটা ইমপ্লিমেন্ট করলো কি করলো না এটা চিন্তা করে বসে থাকলে সমস্যা। মনে করো কিছু ব্রাউজার করলো, কিছু ব্রাউজার করলো না, তাহলে তোমার ইউজারদের একটা অংশ সিকিউর, একটা অংশ সিকিউর না। তাহলে তুমি কি করতে পারো, তোমার নিজের ফ্রন্ট এন্ডে বা নিজের ওয়েব সার্ভারে তুমি কিছু প্রোটেকশন রাখতে পারো। ওই যে আমরা দেখলাম যে ELGG টোকেন এবং TSS টাইম স্ট্যাম্প, ওই টোকেন এবং টাইম স্ট্যাম্পটা কি হয় ওইটা মানে আমি ডিটেলসে যাচ্ছি না, ওইটা কাইন্ড অফ রিয়েল টাইমে এটা জেনারেট করে এই তোমার ওয়েবসাইটটা। তুমি যখন রিকোয়েস্টটা পাঠাবা তখন তোমার ফ্রন্ট এন্ডেই রিয়েল টাইমে ওই স্পেসিফিক ওয়েবসাইটের জন্য টোকেন এবং টাইম স্ট্যাম্প জেনারেট হয় এবং এইটা জেনারেট করতে যে ইনফোগুলো দরকার সেই ইনফোগুলা কখনো একটা থার্ড পার্টি সাইটের কাছে থাকবে না, এটা কনফার্ম। তাহলে আলটিমেটলি যখন সে একটা রিকোয়েস্ট পাঠাবে সে কি করবে, তোমরা দেখবা ইদানিং তুমি যখন জ্যাঙ্গো বা অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করবা সে বলে যে তোমাদের ফর্মগুলা বাই ডিফল্ট CSRF টোকেনটা থাকে ফর্মের মধ্যে। এটা মানে কি, ফর্মটা হলো বাই ডিফল্ট দুইটা হিডেন ফিল্ড রেখে দেয় যে টোকেন এবং টাইম স্ট্যাম্প এরকম কিছু একটা। তো সে যখন এই রিকোয়েস্টটাকে পাঠায় তখন সে এই টোকেন এবং টাইম স্ট্যাম্পটাকে অ্যাপেন্ড করে রিকোয়েস্টটা পাঠায়। যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট ওই সেম রিকোয়েস্টটা পাঠানোর ট্রাই করে সে সবগুলো প্যারামিটার দিবে, সব দিবে, কিন্তু সে এই টোকেনটার মানে দিতে পারবে না, বা টোকেন দিলেও সেটা ইনভ্যালিড টোকেন দিতে পারবে সে। তখন সার্ভার সাইড কি করবে, সে রিকোয়েস্টটা নিয়ে আগে চেক করবে যে এই রিকোয়েস্টটা যে আসছে এইটা তাহলে টোকেনটা কি ভ্যালিড, টোকেনটা ভ্যালিড কিনা। সে তখন চেক করে দেখলো না টোকেনটা ভ্যালিড না, তার মানে তখন সে বুঝলো এই রিকোয়েস্টটা আমার ওয়েবসাইট ব্রাউজ করে আসে না, এটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আসছে, তাহলে আমি রিকোয়েস্টটাকে রেসপন্স করবো না বা এটাকে আমি তখন ড্রপ করে দিব। এটা হলো প্রোটেকশন। এটা হ্যাঁ বলো স্যার, টোকেনটা কোথায় আছে এই ব্যাপারটা ক্লিয়ার হয় নাই। টোকেনটা ধরো তোমার এখানে কোনটা জাভাস্ক্রিপ্ট লেখা আছে, তো তোমার আসলে তোমার এই ফ্রন্ট এন্ডটা কোনোভাবে জেনারেট করে পাঠাই, আমি আসলে ডিটেইলসে গেলে এখন সময় টাইম লাগবে। তো মনে করো যে আমি যে ফেসবুকের ওয়েবসাইট ভিজিট করি তাহলে ফেসবুকের যে ফ্রন্ট এন্ড www.facebook.com কেবলমাত্র ওই পেজটাই এটা জেনারেট করতে পারে, মানে ওর কাছে পুরো ইনফরমেশন থাকে এবং এটা পুরোপুরি পাবলিক যদি দেখতে পারবে না, ইন্সপেক্ট করে যদি পাওয়া না পুরোপুরি এই জিনিসটাকে। কিন্তু অন্য কোনো সাইট যখন এটাকে যাবে সে তখন আসলে আলটিমেটলি ওইটাকে তখন জেনারেট করতে পারবে না। এই টোকেনটা কিন্তু তোমার ডিপেন্ড করে টাইমের উপরে, মানে টাইম স্ট্যাম্পের উপর ডিপেন্ড করে আর কি। তো মানে পুরানো টোকেন নিয়ে চুরি করে পাঠালে হবে না আসলে।
স্যার মানে কি টোকেনটা হচ্ছে টাইমে টাইমে চেঞ্জ হচ্ছে এরকম? হ্যাঁ, টাইমে টাইমে চেঞ্জ হয়, এবং তুমি যে ওয়েবসাইটটাকে, যেটা লিগাল ওয়েবসাইট, একমাত্র সেই তার নিজের টোকেন জেনারেট করতে পারে। এভাবে চিন্তা করো জিনিসটাকে, অন্য কেউ তার টোকেনটা জেনারেট করতে পারে না। কন্টেন্টের কোড তো সব দেখা যায়, মানে ব্রাউজারে তো সব দেখা এটা যায়। কিছু মেকানিজম আছে, একটা ডেটাবেস থেকে ও কিছু সিক্রেট নিয়ে আসে এবং কিছু ফাংশন থাকে, তো ওই কিছু ব্যাক এন্ড ফোর্থ কমিউনিকেশনের মাধ্যমে তখন এটা জেনারেট হয়। এটা আসলে মানে পুরোপুরি রেপ্লিকেট করা সম্ভব না। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা আসলে একটু সার্চ সার্চে তখন দেখতে পারো যে কিভাবে তোমার আসলে এই সিএসআরএফ কাজ করে। তো ইভেন তোমার সিএসআরএফ এর যে সিড ল্যাব আছে ওখানে তোমার সার্চ দিয়ে হয়তো পাবো অনেক কিছু, মানে তোমরা চাইলে পরে এটা নিজেরা দেখতে পারো। কিন্তু আসলে মোটামুটি আইডিয়াটা সেরকম যে আমাদের যে ওই ইএলজি টোকেন যেটা এবং ইএলজি টাইম স্ট্যাম্প যেটা, ওই দুটা মিলে এটাকে প্রোটেকশনটা দেয়। স্যার এটার সাথে কি সিওআরএস এর কোনো সম্পর্ক আছে? সিওআরএস ইরর দেয় মাঝে মাঝে। এটা আমি ঠিক শিওর না, হতে পারে, হয়তো দেখতে হবে আসলে। স্যার প্রোটেকশন যদি না দেয়া থাকে তো তখন হচ্ছে মানে একটা ব্রাউজারে লগ ইন করা আছে, তখন কি অন্য একটা ব্রাউজার থেকে ওই অ্যাটাকটা করা সম্ভব? হ্যাঁ, তখন সেটা করা মানে প্রোভাইডেড দ্যাট ইউ নো দ্য কুকি, তখন আলটিমেটলি দুটাকে তোমার কম্বাইন করে অ্যাটাক করতে হয়। তখন তুমি মনে করো যে তুমি কুকি চুরি করছো ওই এক্সেসেস দিয়ে, এখন তুমি সেই চুরি করা কুকি দিয়ে তুমি তখন রিকোয়েস্ট পাঠিয়ে দিছো। ইভেন এখানে এটাও করা যেতে পারে, তুমি মনে করো কোনোভাবে কুকি চুরি করে ফেলছো, এখন তুমি যদি একটা থার্ড পার্টি ব্রাউজার, অন্য একটা ব্রাউজার দিয়ে তখন তুমি ফেসবুকে গেলা, তো সেম সাইট, তখন আলটিমেটলি কিন্তু টাইম স্ট্যাম্পগুলো ঠিক থাকবে। তখন আলটিমেটলি তোমার আর কিছু প্রোটেকশন লাগবে, যে শুধু কুকি দিয়ে তখন হবে না, মানে কোনোভাবে বাইন্ড করা লাগবে যে আসলে এই কুকিটা আমি দিছিলাম, এই কুকিটা যে ব্রাউজার থেকে দিছিলাম সেই ব্রাউজার থেকে আমাকে এখন রিকোয়েস্ট দিচ্ছে কিনা। তো ব্রাউজারকে ফিঙ্গারপ্রিন্টিং করা, এরকম অনেক ব্যাপার স্যাপার আসলে আছে। মানে সেশন হাইজ্যাকিং আসলে পুরো একটা হিউজ বিষয় আর কি। তোমাদের মানে স্যার ক্লাসে কিছু পড়াইছে আর কি, তো ওটা তো ওইদিকে গেলে আসলে পুরোপুরি তখন আমরা সেশন হাইজ্যাকিং চলে যেতে পারি আর কি এখান থেকে। সেশন হাইজ্যাকিং নিয়ে কিছু কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আলোচনা হচ্ছে। তো আলটিমেটলি এগুলোকে ইউজ করে আসলে এই জিনিসগুলো আরো আসলে তোমার তখন মানে বেটার ইকুইপ করা যায়। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল এখন দেখাই ছেড়ে দিই যে এটা কিভাবে আসলে আমি কাজ করলাম। আমি তোমাদেরকে একটা আসলে এখানে কাজ করে কিনা এটা একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো মনে করো আমাদের যে সিএসআরএফ ল্যাব ইএলজিজি এই নামে তোমার একটা অলরেডি ওয়েবসাইট বানানো আছে, আর একটা ওয়েবসাইট বানানো আছে যে csrfattacker.com। তো ধরো যে আমাদের যে অ্যাটাকার, তো তার মনে করো সে মনে করো ববি। তো এই ববি মনে করো যে তোমার যে প্লিজ ডোনেট টু ফাইট হাঙ্গার এই নামে একটা তোমার ইনবক্সে মেসেজ দিছে অ্যালিসকে। তো অ্যালিস মনে করো পার্সোনালি ববিকে পছন্দ করে না, তো সে তারপরেও যেহেতু বলছে যে ডোনেট করো, তার কাছে খারাপ লাগছে যে এই লিঙ্কে যে তখন হয়তো সে বলছে যে আফ্রিকাতে অনেক মানুষজন না খেয়ে আছে, তাদেরকে তুমি ডোনেট করো। তো এই জন্য সে মনে করো সেই লিঙ্কে ক্লিক করছে। তো এই লিঙ্কে ক্লিক করলে কি হবে, এই লিঙ্কে যে এইচটিএমএল পেজটা ওইটা তোমাদেরকে দেখাই একটু। এখানে তোমার একটা ইন্ডেক্স অফ এইচটিএমএল আছে, আমি এটাকে দেখি। মানে ওই পেজে ক্লিক করলে এই এইচটিএমএল পেজটা তখন এক্সিকিউট হবে। কোনটা ওপেন করলাম, সরি। দেখো, তো আমাদের ধরো যে এই পার্টটা মনে করো আছে, তখন এখন কি করে দেখো, এই ওয়েবসাইটে কি করে, সে জাস্ট লেখে দ্য সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্টের যে সোর্সটা সেই সোর্সটাকে কল করে একটা ইমেজের মধ্যে। এবং মানে আসলে এই ওয়েবসাইটে তোমার যে ইএলজি টোকেন এবং টাইম স্ট্যাম্পটাকে অফ করা আছে এখন, না হলে আসলে এটা ভালনারেবল হতো না। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি, ধরো যে আমি এখন ভাবলাম যে আমি জাস্ট ডোনেট করে আসি, আমি যদি ক্লিক করি তখন দেখা যাচ্ছে যে দিস সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। আমি ভাবলাম যে কোনো সমস্যা হয়েছে হয়তো, একটু পরে আবার আপ হবে। আমি ব্যাক করে আসলাম, ব্যাক করে দেখলাম যে এখন আমি ববিকে, তখন তোমার যদি ববির অ্যাকাউন্টে যাই, ববির অ্যাকাউন্টে যাওয়া যাবে, তখন আমি দেখলাম আমি ববিকে অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফেলছি। আমি মনে করো ববিকে এখন ফ্রেন্ড রিকোয়েস্ট রিমুভ করে দিলাম, দিয়ে আমি আবার জিনিসটাকে ট্রাই করি। তাহলে ববি কিন্তু আমাদের ফ্রেন্ডে নাই এখন। তো আমরা যদি অ্যালিসের প্রোফাইলে অ্যালিসের ইনবক্সে যাই, ইনবক্সে যেয়ে জাস্ট এই লিঙ্কে ক্লিক করি, ক্লিক করে দেখলাম আন্ডার মেইনটেনেন্স। তো ব্যাক করে চলে আসলাম, এসে এখন রিফ্রেশ করে দেখি যে আমি ববিকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি।
এবং দেখো এখানে তাও বোঝা যাচ্ছে একটা ইমেজ আছে, ইমেজ লোড হবে। আমি যদি এখানে বলতাম যে এই ইমেজের সাইজটা 1, হাইট 1 আর উইডথ 1, তাহলে কি হতো? কেউ টের পাইতো এখানে একটা ইমেজ লোড হচ্ছে? আচ্ছা জিনিসটা এতটাই মানে বেশ মানে ভালো মতো করা যায় আর কি। ইভেন আমি যদি এটাকে একটু সুন্দর করে করি, আর একটা কাজ করি যে ধরো পোস্ট করা যায় এটা। ধরো আমি এই পার্টটাকে এখন কমেন্ট করে রাখি। এটা দেখাই শেষ, আমাদের আর বেশি কিছু নাই আজকে, আমাদেরকে আর আটকে রাখবো না বেশিক্ষণ। তো এটা মনে করো যে পোস্টের এই কত লেখা আছে, এখানে কি দেখা, দেখো কি করা আছে, এইচটিএমএল ফর্ম হয় না, ফর্ম। তো আমি এরকম কাইন্ড অফ ফর্ম ক্রিয়েট করছি, করে সেই ফর্মে সবগুলো ভ্যালুকে হিডেন রেখে নিজের ইচ্ছা মতো ভ্যালু বসাই দিচ্ছি, যে অ্যালিস তার আইডি হলো যে 42, তারপরে বব ইজ গ্রেট, এরকম অনেক কিছু লিখে টিকে এরকম রেখে দিচ্ছি মনে করো। এবং তারপর যেটা করছি যে ওই ফর্মটাকে তোমার মানে সেলফ ক্লিক করে সাবমিট করার ট্রাই করছি, এরকম যেটা করছি। তো আমরা যদি এখন অ্যালিসের ওয়েবসাইট, অ্যালিসের অ্যাকাউন্টে যাই আবার, তো ধরো যে অ্যালিস তার নিজের প্রোফাইলে গেল, তো এখন লেখা আছে যে অ্যালিস লিখছে যে আই এম ফ্রম ওয়ান্ডারল্যান্ড, এটা এখন লেখা আছে। তো অ্যালিস কোনো কারণে যে ববির এই লিঙ্কটাতে ক্লিক করলো, করার পর দেখা গেল যে দিস ওয়েবসাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, সে ব্যাক করলো, ব্যাক করে তার প্রোফাইলে গেল। আচ্ছা ওটা তোমার সেভ করা হয়েছে কি? কাজ করার কথা, এটা অনেক সময় তোমার রুট দিয়ে না ঢুকলে অনেক সময় এডিট করতে দেয় না। এডিট হয়েছে। এখন হয়তো কাজ করবে, হয়তো তখন ক্যাশ থেকে আনছে। এখন যদি আমরা আবার যাই আগের ইসে, ধরো যে আমাদের দেখা যাবে ইনবক্সে, তো আমরা লগ ইন করি অ্যালিস, এখন যদি আমি অ্যালিসে যাই, যে যদি ববির লিঙ্কে ক্লিক করি, এই যে এখন দেখো দেখাচ্ছে কি বব ইজ গ্রেট, তো এটা অটোমেটিক আমার প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে। তো আমি যে কাজগুলো এক্সেসে করলাম সেগুলো এখানে কাইন্ড অফ ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি করে করা যায়। আচ্ছা এই মোটামুটি তোমাদের সিএসআরএফ। তো সোফার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার তাহলে মানে এই যে এক্সএসএস আর সিএসআরএফ এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা এটা স্যার বুঝতে পারলাম না। এক্সএসএস তো তোমার সেম সাইট থেকে হচ্ছে, আমি একটা একজনের প্রোফাইলটা ভিজিট করছি, সেখান থেকে তোমার হলো যে সে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে ইনফেক্ট করছে, এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমি সেম মানে আমার তো একটা এই যে রিকোয়েস্ট আমি পাঠাই দিয়েছি, এটা পাঠানো মানে কি আলটিমেটলি আমাকে কুকি দিতে হবে না? তো সেই কুকি করে আমি জানি না কারো কুকি। তো কিন্তু কেউ যখন তার ব্রাউজার থেকে যখন ক্লিক করবে আমার প্রোফাইলে, তখন কি সে সেম ওয়েবসাইট থাকছে, সেই ওয়েবসাইটই বা সেই ব্রাউজারই তার কুকিটাকে পাঠাচ্ছে, পাঠায় সেই রিকোয়েস্টটাকে সাকসেসফুল করতেছে। আর ক্রস সাইটটা কি, সে লিঙ্কে ক্লিক করে অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছে, এই ওয়েবসাইটে ডিফারেন্ট ওয়েবসাইটে, ক্রস সাইট রিকোয়েস্ট এটা তোমার এই ওয়েবসাইটে না আর কি। মনে করো যে এই ওয়েবসাইটে তোমার এরকম কোনো জাভাস্ক্রিপ্ট দেওয়া যায় না, এই ওয়েবসাইটে মনে করো যে আমি এরকম এক্সেস দিতে পারি না। আমি যদি এরকম তোমার কোনো জাভাস্ক্রিপ্ট পোস্ট করি, সেটাকে অটোমেটিক তারা ওই স্যানিটাইজ করে স্ট্রিং বানায় দেয়। এজন্য আমি কি করলাম, আমি এখন লিঙ্ক দিলাম অন্য একটা ওয়েবসাইটে, দিয়ে বললাম যে এই লিঙ্কে ক্লিক করলে তুমি 1 কোটি টাকা পাবা। জি, এটাতে হচ্ছে তোমার ক্রস সাইট হচ্ছে তোমার আর কি মোর আসলে আর কি আর এক্সেসএস হচ্ছে তোমার লেস পাওয়ারফুল বলতে পারো, তাই না? জি হ্যাঁ স্যার স্যার, বুঝতে পারছি।
এখন তোমার এখানে আমি যখন ক্লিক করছিলাম, তো ক্লিক করলে কিন্তু আমি অন্য একটা সাইটে যাইতেছিলাম। আমার যে ইনবক্স ছিল, ইনবক্সে কিন্তু এটা ছিল কি তোমার মানে attacker.com ছিল, এটা কিন্তু এটা ছিল না কিন্তু। তো attacker.com এ যেয়ে তখন আমি আলটিমেটলি ক্রস সাইট আর কি এটা। বাট ক্রস সাইটে চ্যালেঞ্জও আছে অনেক, মানে আমি যেখানে তোমার ইচ্ছা মতো এখানে তোমার নেমে দিলাম অ্যালিস এবং আইডি দিলাম যে 42, এটা তো হার্ড কোড করে দিলাম, আমি এগুলো পাইলাম কোথায়? তো সার্টেনলি আমাকে কোনোভাবে চুরি করা লাগবে আগে থেকে, বা এটা কিভাবে ডাইনামিক করা যায় যে আমাকে এখন অ্যালিসের অ্যাকাউন্ট থেকে ঢুকলো, একটু পরে মনে করো যে ট্রাম্প তার অ্যাকাউন্টে ঢুকবে, তাহলে ট্রাম্পের ক্ষেত্রে আমি সেম ভাবে এটা করতে পারি কিনা? তো ওইগুলা কিন্তু আবার তখন বেশ দেখার বিষয় আছে, এগুলো কিন্তু বেশ তখন ডিফিকাল্ট হয়ে যায়। আমি তো তোমাদেরকে জাস্ট 10 মিনিটের ডেমো দেওয়ার জন্য খুব সহজভাবে দেখাইছি, বাট এগুলো আসলে তখন এগুলো নিয়ে অনেক মানে স্টাডি করা লাগে, কিভাবে তথ্যগুলো চুরি করা যেতে পারে, কিভাবে তোমার রিয়েল টাইমে ডাইনামিক্যালি তথ্যগুলো বের করা যেতে পারে, এরকম আর কি। স্যার এক্সেসে কি তাহলে এটা হচ্ছে যে আমরা হচ্ছে ওয়েব পেজটা প্রথমে আনতেছি, তারপর আবার হচ্ছে ওই স্ক্রিপ্টটা রিকোয়েস্ট হিসেবে পাঠাচ্ছি সার্ভারে? হ্যাঁ, সেম ওয়েবসাইটে হচ্ছে, কিন্তু সেম ওয়েবসাইটে হচ্ছিল, কিন্তু এটা একই ওয়েবসাইটের মধ্যেই, আমরা কিন্তু ডিফারেন্ট কোনো ওয়েবসাইটে যাই নাই। আমি যদি লিংকে ক্লিক করি, হ্যাঁ লিংকে ক্লিক করলে ওখানে থাকতেছি, বাট এখানে তোমার লিংকে ক্লিক করলে আমি থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে যেতে চাইতেছি আর কি। জি স্যার। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন তোমাদের আছে ওভারঅল প্রো ল্যাবে যে কোনো টপিকের আজকে যেগুলো দেখালাম? ওকে, তোমাদের হলো যে কুইজ হবে 10th উইকের বিকাল 5টা থেকে 5 থেকে 7 PM এর মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। তো তোমার তাহলে সরি 10 উইক ভুল বললাম, 13th উইক আর কি, যেটা তোমাদের 14th উইক, তোমাদের 14th উইক মানে তোমাদের হলো জুলাই 10 এর যে উইকটা, মানে তোমাদের জুলাই 10 স্যাটারডে 5 PM তোমাদের কুইজ হবে। আমাদের এটা তো 11th উইক মেবি। তো এই অ্যাসাইনমেন্টটা তোমরা দিবা, তো 12th উইক এবং 13th উইকে আমরা হলো যে এটার ইভ্যালুয়েশন গুলো দেখবো। 14th উইকে তোমাদের প্রজেক্ট সাবমিশন আছে, আর 12th তোমাদের মনে হয় নেক্সট উইকে তোমাদের মনে হয় ই আছে, তাই না? তোমাদের রিপোর্ট বা এটা সাবমিশন কি নেক্সট উইকে না স্যার? ডিজাইন রিপোর্ট 13 উইকে। 13th উইকে, হ্যাঁ তাহলে ওটা 13th উইকে দিবা। স্যার প্রজেক্টটা নিয়ে একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার প্রজেক্টটাতে তো আমাদের মানে অ্যাকচুয়ালি কিছু কি করতে হবে নাকি পুরোটাই জাস্ট মানে সিমুলেশন বেসড? আচ্ছা, মানে স্পেসিফিক টপিক হিসাবে তুমি একটা উদাহরণ দিয়ে বললে মানে ভালো হয়। সৌরভ স্যার কি আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ স্যার, ওই যে প্রজেক্ট নিয়ে স্যার কুইরি আছে, ওরা কি সিমুলেট করবে নাকি পুরোপুরি রিয়েল লাইফে দেখাবে? মানে কি কি বলতে যাচ্ছ? হ্যাঁ তুমি একটু মানে ক্লিয়ারলি বলো যে কোন টপিকের বা কি সমস্যা এটা বলো। জি স্যার, যেমন আমান স্যার হচ্ছে ওই ডিএইচসিপি নিয়ে স্যার, তো তাহলে আমার কি মানে এটা কি করে দেখাইতে হবে নাকি আমি জাস্ট হচ্ছে একটা প্রোগ্রাম লিখে সিমুলেট করে দেখাবো যে হ্যাঁ এইভাবে কাজ করবে এটা? না না, তোমার সার্ভার ক্লায়েন্ট লাগবে, তো নেটওয়ার্ক লাগবে না? বাট স্যার মানে আমরা হচ্ছে সিসি প্লাস প্লাস দিয়ে তো নেটওয়ার্কিং রিলেটেড কিছু তো করিনি আগে। সকেট দিয়ে করতে পারবে না? সকেট স্যার এখানে কি ডিএইচসিপি সার্ভারটা আমাদেরকে বানিয়ে নিতে হবে সিতে? না না না, অ্যাটাকার মেশিনটা তোমার ইয়ে করতে হবে। ডিএইচসিপি সার্ভার পাওয়া যায় অনলাইনে, তুমি ফ্রি পাওয়ার কথা। তাহলে তো স্যার মানে আমরা সার্ভার গুলোর জন্য মানে এক্সটার্নাল যেটা সার্ভার বা যেটা তোমার ইয়ে ওইটা বানাইতে পারে, আর যেটা তোমার অ্যাটাকিং পার্টটা তোমার কোড করতে বলতেছে, মানে তোমার কোড করতে বলতেছে। জি স্যার, বাট স্যার মানে ওই যে সি প্লাস প্লাস দিয়ে তো স্যার আসলে আমরা আগে কখনোই নেটওয়ার্কিং করিনি, তো স্যার মানে ইয়ে করবে ওই যে সকেট করবে, সকেট না স্যার জাভা প্রোগ্রামিং স্যার আমরা জাভা দিয়ে করছিলাম স্যার। তাহলে সিএল একটু দেখে নিতে হবে। সকেট বাইন্ড লিসেন অ্যাকসেপ্ট, ওগুলো খুবই সিম্পল, তুমি দেখো ইন্টারনেটে পাই যাবে। সকেট বাইন্ড স্যার এইটা কি স্যার মানে আমরা জাভা দিয়ে করলে কি স্যার হবে না? না, জাভা দিয়ে তো আসলে তোমরা কোনো কিছু বানাবা না, কি যে ইয়েগুলো ওই যে কি নাম জানো, তোমার যে প্যাকেট গুলোকে ফরম্যাটিং করবে না, ওগুলো করবো নাকি ওগুলো বাদ দিতে হচ্ছে? যত শর্টকাট হবে তত আসলে কিছুই হবে না আর কি। মানে তুমি আসলে জাস্ট একটা দুটো লাইন আসলে ইনফ্যাক্ট আসলে তুমি তো তুমিই পাইতেছো,
তো সেক্ষেত্রে তো আসলে প্রজেক্টের যে অবজেক্টিভ সেটাই আসলে ইয়ে হয়ে যাবে। সেটাই হবে না। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে তোমার এটাই মনে হয় স্যার। অনলাইনে মানে কোড পাবা যে সি তে কিভাবে সকেট প্রোগ্রামিং করে, ওইগুলাকে হয়তো তোমার একটু বুঝে রিউজ করতে পারো। সিম্পল। এদিকে ক্লায়েন্ট আর সার্ভার কোড ইন্টারনেট খুবই অ্যাভেলেবল। টিসিপি সকেট, সকেট, এগুলো যে তুমি কেন প্রশ্ন করতেছো আমি ঠিক বুঝছি না। এগুলো সিম্পল। তোমার আমি তো বলেই দিলাম সকেট বাই লিসেন অ্যাকসেপ্ট। এদিকে হচ্ছে তোমার ইয়েতে, আর ওইদিকে হচ্ছে কানেক্ট, সকেট কানেক্ট। এটা হচ্ছে টিসিপি ক্লায়েন্ট। ইউডিপি লাগে, ইউডিপি আছে। মানে তুমি জাস্ট ওই যেটা বললো যে তুমি জাস্ট সার্চ করলে ক্লায়েন্ট আর সার্ভার কোড পাই যাবে। তুমি তো জানোই আসলে, তুমি স্ক্রিপ্টগুলো বোধহয় জানো, শুধু তুমি ওগুলাই মানে ওগুলাই ইউজ করবো আর কি। জি স্যার, বুঝতে পারছি। যেগুলো এগেইন যেগুলো হচ্ছে তোমার অ্যাটাকার পার্ট, ওইটা তোমাকে অবশ্যই কোড করতে হবে। আর কিছু আছে তোমার আসলে সার্ভার মানে আরো কিছু জিনিসপত্র আছে যেটা আসলে অ্যাটাকের পার্ট না, সেগুলো তো তোমার মানে ভিকটিম টাইপের। ভিকটিমেরটা আসলে তুমি কোনো সার্ভার ডাউনলোড করতে পারো, সার্ভার আসলে পাওয়া যায়। স্যার ডাউনলোড বলতে স্যার যেমন একটা আছে ওয়াইফাই পাসওয়ার্ড ব্রেকিং, তো স্যার ওইটা কি স্যার মানে রাউটার বা মোবাইলের হটস্পট থেকে ব্রেক করলেই হবে না? হ্যাঁ, ওইটাই কেস স্টাডি গুলো তো দেখো। মানে তুমি তোমারটা তো অন্যরকম। ওয়াইফাই রাউটার তো আসলে রাউটারের মতোই, রাউটার যেটা আছে সেটাই থাকুক নাকি? ওইটাও কি তুমি বানাইতে যাচ্ছ নাকি? তোমার রাউটার আছে না বাসায়? না স্যার, জি স্যার, মানে রাউটার আছে অথবা ফোনের হটস্পট, ওগুলাকে যদি ব্রেক সেটা হইতে পারে, হ্যাঁ। মানে ওই তো, মানে ওইটারই কিন্তু আর কিছু করা লাগবে না। যেটা তোমার ভিকটিম, সেটা কিন্তু আসলে সেটা কোড আমি করতে বলি নাই আসলে। বেসিক্যালি অ্যাটাকার সাইড থেকে আসলে তোমার আসলে ইয়ে করতে হবে, তাই না? জি স্যার। আমাদের কাছে যদি স্যার মানে অ্যাটাকার মেশিনটা না থাকে তাহলে আমরা টেস্ট করবো কিভাবে আসলে কাজ করতে। অ্যাটাকার মেশিনই তো তোমার মেশিন হবে। সরি স্যার, ভিকটিম মেশিন যদি না থাকে মানে ভিকটিম করতে আমাদের ওইটাই তো বললাম, ওইটা তুমি নেটওয়ার্কে কিভাবে সেট আপ করবে। আমার মনে হয় মানে কয়েকটা কেসে হয়তো তোমার মাল্টিপল পিসে হলে ভালো হয়। আর ওয়ার্স্ট কেসে হচ্ছে তোমার লোকাল হোস্টে করা। তো এই জন্যই আসলে আমি টিম ইনফরমেশনের জন্য দিছিলাম আর কি। তো ওইটাই, লোকাল হোস্টে সব করলে আসলে পুরোটা বোঝা যায় না আর কি, তোমার জন্যই কনফিউশন তৈরি হবে। আবার নেটওয়ার্ক জেনারেট করেও করতে পারো, নেটওয়ার্ক আসলে ভিএমএ করা যায়। এটা কখনো করছিলা? তো আমাদের তো এরকম রিয়েল আইপি বা এরকম কিছু নাই যে বন্ধুদের ইসে। না, ভিএম এ তো নেটওয়ার্ক করা যায়। জি স্যার, বুঝতে পারছি। ভিএমএ তোমরা কিন্তু একটা মানে এখন নেট নেটওয়ার্ক করতে পারবা, একটা ল্যান ক্রিয়েট করতে পারবো আর কি, 2-3টা মেশিন দিয়ে। বাট তোমাদের একটু মানে সেক্ষেত্রে একটু রিসোর্স হাঙ্গরি হবে জিনিসটা। বাট অ্যাটলিস্ট তোমার 2টা মেশিন রাখতে পারবে এবং তাদেরকে মনে করো তোমরা ওই ল্যান কানেকশন দিলে করতে পারবে জিনিসটা। বাট স্যার আমরা এখন এক একজন তো এক এক জায়গায়। না মানে তোমার তুমি ভিএমএ মাল্টিপল মেশিন দিয়ে ওদের মধ্যে তুমি একটা ল্যান নেটওয়ার্কে সিমুলেট করতে পারবা। কিন্তু স্যার মানে র্যামে তো কুলাবে না। 2টা মেশিন মনে হয় রাখতে পারবা, খুব লাইট ওয়েট 2টা মেশিন নিবা। উবুন্টুর বিভিন্ন তোমার হ্যাঁ, ওইটা লাইট মেশিন নিতে হয়, লাইট মেশিন। মানে তুমি বিভিন্ন রকম মেশিন আছে না, তুমি হেভি মেশিনের দরকার নাই। উবুন্টু বাদা মনে করো লিনাক্সে মনে হয় কিছু রকম ডিস্ট্রিবিউশন পাওয়া যেতে পারে যেগুলো খুবই লাইট ওয়েট, ওরকম লাইট ওয়েট ডিস্ট্রিবিউশন যদি ট্রাই করতে পারো। তোমাদের তো মানে সবারই তো বাই ডিফল্ট মনে করো যে সিড উবুন্টু থাকবেই, এর সাথে মনে করো যে আরেকটা মেশিন তুমি দিয়ে নিলা। বা ইভেন তোমার মানে লাইট ওয়েট মেশিন গুলা যেটা হয় যে ধরো তোমার সিড উবুন্টু আছে এবং তোমার পার্সোনাল মেশিনে আরেকটা লিনাক্স বা উইন্ডোজ দেওয়া আছে, এই দুটার মধ্যেও কিন্তু ব্রিজ কমিউনিকেশন করা যায়। একটা ব্রিজ কমিউনিকেশন বলে, একটা ব্রিজ নেটওয়ার্ক বলে আর কি। তোমার হোস্ট এবং গেস্ট দুটাকে আলাদা আলাদা মেশিন চিন্তা করে ওটাও কিন্তু আলটিমেটলি করা যায়। তো তোমার একটু দেখতে পারো জিনিসটা সার্চ করে এটা কিভাবে রিজলভ করলে ভালো হয়। স্যার আসলে এই মানে রিয়েল লাইফ এই ব্যাপারে স্যার আমাদের কিছু রিসোর্স দিলে ভালো হতো। আমরা স্যার আসলে এর আগে কখনো এটাই কাজ করা হয়নি, তো স্যার মানে রিসোর্স কোথা থেকে শুরু করবো, কিভাবে শুরু করবো, মানে অনেকে একটু সমস্যা আছে। যদি এই টাইপ রিসোর্স দেওয়া হয় রিয়েল লাইফ সিমুলেশন। কোনটা রিয়েল লাইফ আমি না বুঝলাম না, সকেট প্রোগ্রামিং কোনটা রিয়েল লাইফ? সকেট প্রোগ্রামিং করা হয়েছে কিন্তু স্যার মানে এই যে সিমুলেশন গুলি এই টাইপ এই সার্ভার সেটআপ, তারপরে এই টাইপ ক্লায়েন্ট সেটআপ,
তুমি তো সার্ভার সার্চই করো নাই, তুমি সার্ভার নাম বলো, তুমি এখন সার্চ করো, ওপেন সোর্সে সার্ভার পাওয়া যায়। মানে সার্ভার সেটআপ করা তোমার তো কোডটা মেজর পার্ট, তোমার মেজর পার্ট তোমার মানে অ্যাটাকের কোডগুলো লেখা, মানে তুমি এগুলা কিন্তু আচ্ছা, না, সার্চ ও করলে পাবা। সার্ভারটা বুঝতেছো না, সার্ভার ধরো কোন সার্ভার খুঁজতেছো তুমি? যেমন স্যার ডিএইচসিপি সার্ভার যদি হয় মানে এই হ্যাঁ, ডিসিপি সার্ভার সার্চ করো, ডিসিপি সার্ভার আছে তো। ডিসিপি সার্ভার আসলে ইন্টারনেটে আছে, মানে তুমি ডিসিপি সার্ভার কি উইন্ডোজের জন্য নাকি লিনাক্সের জন্য? আচ্ছা স্যার, তুমি দুই এনভায়রনমেন্টে পাবা। হ্যাঁ, ডিসিপি সার্ভার আসলে আছে, তুমি দেখো। তো তোমার ডিসিপি সার্ভার কি করে সেটা কিন্তু পড়ছো কিনা আমি তো জানি না, তুমি তো স্টাডি করো নাই। তোমার ডিসিপি সার্ভারের যে কাজগুলো, সেই কাজগুলো তুমি যদি তোমার কাছে মনে হয় যে না আমার ডিসিপি সার্ভার ইন্টারনেট থেকে আমি নামাবো না, আমি আমার মতো করে লিখবো, সেটাও তুমি দেখো তুমি কিন্তু জাস্ট গিটহাবে সার্চ করে ডিএসসি সার্ভারটা পাবা, অনেকগুলো এরকম ওপেন সোর্স ইমপ্লিমেন্টেশন আছে। হ্যাঁ, তুমি লিনাক্স প্রজেক্টটাকে দিলা, তুমি পুরাটা আসলে এই জন্য তো বিভিন্ন প্রজেক্ট, এই জন্য তো তোমাদের একটু দেখতে বলতেছি। তোমাদের কিন্তু মানে তোমরা দেখা যাচ্ছে বা তোমরা চাইলে যেহেতু তোমরা অনলাইনে আসো, তোমরা নিজেরা কমিউনিকেট করতে পারো যারা সিমিলার প্রজেক্ট আছে, মানে কে এই মানে অ্যাটাকের পার্টটা কমিউনিকেট করলা না, বাট মানে ডিফেন্সের পার্টটা ডিএসসিপি যে কেউ একজন পায়, অন্য একজনকে শেয়ার করলা যে আমি এখান থেকে পাইছি বা এইভাবে করছি, এটা কোলাবরেট করতে পারো এক্ষেত্রে। ডেফিনেটলি অনেক আছে, অনেক। তুমি আসলে হেল্প করো, মানে তুমি খুঁজোই নাই আর কি। তুমি যেভাবে ফোকাস করতে পারো যে তোমরা আসলে আগে দেখো তোমাদের মানে প্রবলেমটা কি, সেই প্রবলেমটা নিয়ে ভালো মতো পড়াশোনা করো। এরপর তুমি দেখবা যে আসলে মানে দেখবা যে বেশিরভাগ প্রবলেম স্যার তোমাদের থেকে দিছে, মানে খুবই অল্প কিছু স্টেপ আর কি, তো ওইগুলো তোমাদের একটা মিলে হয়তো করতে হবে। তো সেই স্টেপগুলো তোমাদের কিভাবে তোমরা সেখানে হ্যাক ট্যাক করতে পারো। আর নেটওয়ার্কের ব্যাপারটা আমরা বললাম ক্রিকেট থেকে, নেটওয়ার্কটা সেট আপ করতে হবে এইভাবে, পুরোটাই লোকাল হোস্টে রাখলে আসলে বোঝা যাবে না, তুমিও বুঝতে পারবে না যে কোন প্যাকেটটা কোথায় যাচ্ছে। আর অনেকের যারা ডিডোস অ্যাটাক আছে তাদের কিন্তু মাল্টি থ্রেডিং লাগবে, মাল্টিপল থ্রেডে রান করতে দিতে পারে বা মাল্টিপল ইনস্ট্যান্স রান করে দিতে হইতে পারে। মাল্টি থ্রেডিং না হয়ে মাল্টিপল প্রসেসর রান করে দিতে হইতে পারে। হ্যাঁ, যেন মাল্টিপল ধরো 4-5টা মেশিন রান করানো, 4-5টা কি প্রসেস রান করে দিলা। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো তোমার যারা ডস অ্যাটাক নিয়ে কথা বলতেছেন, তো এইগুলোই তুমি দাঁড় করাবা। তো এগুলোই চিন্তা করা, এই যে চিন্তা করতে মানে অনেকে চিন্তা করে সেটা শুরু করছে, কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে। আরো কিছু হয়তো তোমাদের যারা চিন্তা করো নাই তারা আসলে একটু ইয়ে করো, যে একটা গ্রুপের সাথে আমি কথা বলছি প্রায় 7-8 জন। তো আমার মনে হয় তোমরা একটু আগে একটু আগাও, বাট তোমাদের কোডের পার্টটা বেসিক্যালি অ্যাটাকার সাইডে। তুমি ভিকটিম সাইডের কোডটা হয়তো তুমি ইন্টারনেটে যেগুলো সার্ভার পাওয়া যায় বা ক্লায়েন্ট পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। যেমন এফটিপি কিন্তু ক্লায়েন্টও পাওয়া যায়, সার্ভারও পাওয়া যায়। আমি এফটিপির উপরে কাজ দিই নাই, জাস্ট বলতেছি আর কি। প্রত্যেকটা প্রোটোকলেরই তোমার ইমপ্লিমেন্টেশন আছে। স্যার ডিডস অ্যাটাক যেগুলা, ওগুলার জন্য কোনো ডেডিকেটেড টেস্টিং সাইট আছে নাকি আমরা সিএসসি বোর্ডের সাইটে ডিডস চালাবো? কোনো সাইটের উপর ডিডস তো আমি দিই নাই, তুমি ভালো করে দেখো। ডিডস কোনো একটা ওয়েবসাইটের উপর ডিডস কোনো প্রবলেমই নাই, বুঝছো? টিসিপি সিনফ্লাক্স ওটা তো সার্ভারের সাথে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা তাহলে তোমার আসলে লোকাল হোস্টে একটা সার্ভার বসলে বেটার, মানে ওই সার্ভারটা তোমার কন্ট্রোলে থাকলে বেটার। হ্যাঁ, আচ্ছা, কোনো ওয়েবসাইটে যে লাভ নেই তো, তুমি ওখান থেকে ডাটা পাবে না, তো ওইটা থেকে তোমার রেজাল্ট দেখাইতে হবে তো, যে ওই সার্ভারে কয়টা হিট হয়েছে। তুমি ধরো প্রথম আলোর উপর যদি তুমি করো, তাহলে প্রথম আলোর লগ ফাইল পাবা কই, বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার বুঝছি। প্রথম আলো লগ ফাইল না পেলে তুমি কিও বুঝবে যে এটা কয়টা হিট হচ্ছিল। তো তোমার তো রেজাল্ট দেখাইতে হবে। তুমি যেটা বলতেছো যে এরকম আমি অ্যাটাক করতে, আমি লিখে দিচ্ছি তো হাউ অ্যাটাক ওয়াজ সাকসেসফুল, এটা ডেমনস্ট্রেট করতে হবে তো। সো হাউ ক্যান ইউ, মানে তখন তুমি ওইটার লগ ফাইল অ্যাক্সেস করতে হবে। তো আমরা বাইরে কোথাও যাচ্ছি না। হ্যাঁ, আমরা কোথাও কখনোই বাইরে যাচ্ছি না। শুধুমাত্র যেটা বলছি, তুমি ধরো তোমার বন্ধুর মানে তোমাদের বন্ধুর কাছেও থাকতে পারে দূরে, তো সেক্ষেত্রে তোমাদের বন্ধুর পিসিতে যদি কোনো কিছু করো, তাহলে ওর পিসিতে ধরো ভিকটিম সাইটটা বা ভিকটিম মেশিনটা এখান থেকে তুমি লগ ইন করে ঢুকলো, রিয়েল লাইফে যদি ওর থাকে ওই ছেলে, এইগুলো একটু দেখতে পারো। এই জন্যই তোমাদের 4 জনের গ্রুপ বা 3 জনের গ্রুপ করা আছে, বুঝতে পারছো? কিছু কিছু হয়তো তোমার ও ডিএনএস সার্ভার ইনস্টল করলো, তুমি তোমার মেশিন থেকে ও ডিএনএস সাইটে গেলা, এরকম আর কি। তো সেগুলো দেখো যে তোমরা একই মেশিনে করতে পারো, বা তোমরা বিভিন্ন বন্ধুরা যেখানে আছে সেখান থেকে তোমাদের হয়তো কিছু কিছু প্রবলেম এটা হেল্প দিতে পারে। সবগুলো প্রবলেমে একরকম না। এইগুলো দাঁড় করাও, ডেফিনেটলি এগুলো এই দাঁড় করানো তোমাদের ইয়ার পার্ট, মানে এটা এই প্রজেক্টের পার্ট। তুমি জিনিসটা আসলে কিভাবে দাঁড় করাবো, এটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না আর কি, যে ক্লায়েন্ট সার্ভার একটা ক্লায়েন্ট একটা সার্ভার বাস করে ফেললাম শেষ।
ব্যাপারটা আসলে ওই যে তোমার একটু ইমাজিনেশন যে তুমি কিভাবে করবা সেটাও আমাদের এই প্রজেক্টের পার্ট। অনেকে সুন্দর করে দাঁড় করাইতে চাচ্ছে, এটা হঠাৎ করে হবে না, হ্যাঁ একটু খুঁজতে হবে। আর তুমি যা যা করবা সবকিছু তোমার রিপোর্টে তুমি মেনশন করবে, আমি এইগুলো করছি, এভাবে এই চ্যালেঞ্জ গুলো ফেস করছি। স্যার আলটিমেটলি তোমাদের রিপোর্ট দেখে কিন্তু বুঝবে, বা আমরা তোমাদের রিপোর্ট দেখে বুঝবো যে তোমরা আসলে কতটা কাজ করছো। ঠিক আছে, মানে তেমন কঠিন না, কিন্তু তোমরা মনে হয় ভাবতেছো কঠিন। তোমরা বোধহয় একটু যে তফিক একটু আইডিয়া দিল যে তুমি তো আলাপ করো, অনেকেই অনেক কিছু চিন্তা করতেছে। অফলাইন হয়ে স্যার সমস্যা হয়ে গেছে আমাদের আসলে। বাট তোমরা অনলাইন হলে যেটা হয়তো তোমার নিজের ফ্রেন্ডের মেশিনের মধ্যে তোমরা একই লাইনে যেটা হয়তো করতে পারতা। তোমাদের এখন তোমাদের মানে ভালো অপশন হলো যে ভিএম দেয়া, মানে দুইটা ভিএম, একটা ভিএম এ দুইটা গেস্ট দিয়ে তোমরা হয়তো এভাবে ট্রাই করতে পারো। ভিএম বোধহয় তোমাদের আছে অলরেডি, রাইট? ওদের তো স্যার এই অ্যাসাইনমেন্টটা করতেও ভিএম লাগবে আলটিমেটলি। হ্যাঁ সেটা জানি তো, এই জন্যই বললাম যেহেতু তোমাদের আছে তো ওইটার অ্যাডভান্টেজটা নিতে পারো আর কি। একেবারেই ভয় পাওয়ার কিছু নাই, একটু আস্তে আস্তে দেখো। প্রোটোকল দেখছো কিনা আমার ডাউট, তোমরা যারা যে যে প্রোটোকল দেখলে কিন্তু তোমার বোঝার কথা কি কি আসলে মেসেজ পাঠাইতে হবে। ওই পার্ট গুলো দেখছো কিনা আমার মনে হয় সবাই দেখে শেষ করতে পারে নাই। প্রোটোকল